কাঁধে ব্যাগ, চোখে সাদা রঙের পাওয়ার দেওয়া মোটা ফ্রেমের সানগ্লাস হাতে, পুরনো একটা ঘড়ি, পুরানো ঢিলে ঢালা একটা টি শার্ট, ময়লা বসে তিল বসেছে, পরনে থাকা প্যান্টটাও ঢিলে ঢালা, পায়ে পুরোনো আমলের স্পঞ্জের জুতো, মাথার চুলগুলো ভালো করে আঁচড়ে নেওয়া সরিষার তেল মাথা থেকে চুইয়ে পড়ছে। ছেলেটি এগিয়ে আসে ভার্সিটির দিকে। চারদিকে যানবাহনের ধুলাবালি উড়ে এসে লাগছে তার শরীরে। এই রোদে পায়ে হেঁটে চলেছে ভার্সিটির উদ্দেশ্যে। খানিকটা পথ পায়ে হেঁটে এসে ভার্সিটির মাঠে উপস্থিত হয় ছেলেটি। চশমাটা হাত দিয়ে নাকের কাছে এনে ভালো করে চোখ দিয়ে দেখে চারদিকটা, তারপর আবার চশমাটা ভালো করে পরে নেয়। ছেলেটি মাথা নিচু করে আনমনে পায়ে হেঁটে ভার্সিটির মাঠ পেরিয়ে কাউকে কোনো কিছু জিজ্ঞাসা না করে এদিক ওদিক থেকে সোজা মাথা নিচু করে পায়ে হেঁটে কলেজের মাঠ ছেড়ে ভেতরে প্রবেশ করছে। ভার্সিটির মাঠ পেরিয়ে প্রবেশ করে প্রিন্সিপালের রুমে, যেখানে প্রিন্সিপালের সাথে কথা বলে ছেলেটি বেরিয়ে পড়ে তার ক্লাসরুমের উদ্দেশ্যে। দোতলার সিঁড়ি ধরে করিডর পেরিয়ে যখনই ক্লাসরুমে ঢুকতে যাবে তখনই ঘটে বিপত্তি। ছেলেটির ধাক্কা খায় কোনো এক বস্তুর সাথে, দুজনেই পড়ে যায়। ছেলেটি চশমাটা হারিয়ে ফেলেছে, আবছা দেখতে পাচ্ছে, হাত দিয়ে খুঁজতে শুরু করছে চশমাটা। অন্যদিকে দ্বিতীয়জন উঠে পর পর শার্টের কলার ধরে ছেলেটির গালে বেশ কয়েকটা থাপ্পড় মারে আর বলে ওঠে, কিরে কানার বাচ্চা কানা, চোখে দেখতে পারিস না? কোথা থেকে আসে সেসব আবাল বা বাল আমার জন্য? মেয়েটি আর কোনো কিছু না বলে বেশ আরো কিছু ঝাড়ি দিয়ে বেরিয়ে পড়ে অজানা উদ্দেশ্যে। ছেলেটি ফ্লোরে হাত দিয়ে খুঁজতে থাকে, একসময় পেয়ে যায় তার চশমাটা। তারপর চশমাটা চোখে লাগিয়ে ঠিকঠাক করে আবার হাঁটা শুরু করেছে ক্লাসরুমের উদ্দেশ্যে। স্যার এখনো আসেনি। ছেলেটি তাকিয়ে দেখে সব বেঞ্চ বুকিং হয়ে গিয়েছে, শুধু সামনের একটা বেঞ্চ এবং পেছনের বেঞ্চটা বাকি আছে। তাই ছেলেটি আর কোনো দিক না তাকিয়ে সামনের বেঞ্চে বসে পড়ে। ক্লাসরুমে উপস্থিত থাকা সবাই হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ছেলেটির দিকে, কেননা এই বেঞ্চে আজ পর্যন্ত ববি ছাড়া কেউ বসেনি, আর এই ছেলেটি নতুন এসে তার জায়গা দখল করেছে। এটা দেখে সবাই বেশ অবাক হয়েছে। সবাই সেদিকে হাঁ করে তাকিয়ে আছে, কেউ কোনো কিছু বলছে না। খানিকক্ষণ পর স্যার ক্লাসরুমে উপস্থিত হয়, এক এক করে সবার পরিচয় নেয়। পরিচয় নেওয়ার মাঝখানে এসে হাজির হয় ববি। ববি বলে ওঠে, স্যার, আজকাল কি কলেজে ছেলেমেয়ের অভাব পড়েছে যে কলেজে 2 টাকার ফকিররাও চান্স পায়? ও আমার বেঞ্চে বসার সাহস পায় কি করে? ছেলেটি কোনো কথা না বলে হাঁ করে তাকিয়ে থাকে মেয়েটির দিকে। প্রফেসর সাহেব ববির কথা মতো ছেলেটির কাছে এসে বলে ওঠে, এই ছেলে, কি নাম তোমার? আর ভার্সিটিতে এরকম খ্যাত সেজে এসেছো কেন? পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে তোমার কিছুই নেই। নাম কি তোমার? কোথা থেকে উঠে এসেছো? স্যারের মুখে এরকম কথা শুনে ছেলেটি বেঞ্চ থেকে উঠে পড়ে। ছেলেটি বেশ কিছুক্ষণ নীরবতা ভেঙে এবার বলে ওঠে, জি স্যার, আমার নাম রোহান। আমি এই পাশের একটা বস্তিতে থাকি। এর চেয়ে আর কোনো পরিচয় নেই আমার। ছেলেটির মুখে এরকম কথা শুনে সবাই হেসে ওঠে। প্রফেসর সাহেব ক্লাসরুমটাকে শান্ত হতে বলে, আবার বলে ওঠে, এই জায়গাটায় তুমি আর বসবে না। এই জায়গাটা সবসময় ববি বসে, আর তুমি ওই শেষ বেঞ্চে গিয়ে বসে পড়ো। আর কেউ কোনো কথা বলবে না। আমি ক্লাস শুরু করব, মন দিয়ে কাছ থেকে শুনবে। আর এই ছেলে, তুমি কাল থেকে পরিষ্কার জামা কাপড় ও একটু সুন্দর করে গোছগাছ করে আসো। স্যার, ওকে বলে দিন যাতে আমার সাথে বেয়াদবি না করে, না হলে এর পরিণাম কিন্তু খুবই খারাপ হবে। আর আজকে নতুন বলে তাকে ক্ষমা করে দিয়েছি। নেক্সট টাইম যদি সে এরকম কাজ করে তাহলে পুরো ভার্সিটিতে নাকখড় দেওয়া বন্ধ। এই বলে ববি তার জায়গায় বসে পড়ে আর রোহান নামের ছেলেটা তার নিজের জায়গায় বসে যায়। ও হ্যাঁ, ববিকে চলুন তাহলে শুনে আসি। এই শহরের তালুকদার কোম্পানির তালুকদার শিকদারের বংশের একমাত্র মেয়ে। ববি দেখতে বেশ সুন্দর, বেশ স্মার্ট, স্টাইলিশ, হ্যান্ডসাম। দেখতে অসম্ভব সুন্দর, উজ্জ্বল ফর্সা, দুধে আলতা গায়ের রং। যেমনই সুন্দর তেমনই দেমা। বাবার টাকা আছে বলে কাউকে তো আঁকা করে না। যখন তখন যাকে যেখানে র্যাগিং দেয়। বাবার টাকা আছে বলে শিক্ষকরাও কিছু বলে না। সাথে তার বাবা এই কলেজের সভাপতি। কলেজে বিভিন্ন সময় বিভিন্ন দরকারি সামগ্রী তার বাবা দিয়ে দেয়। আর রোহান হচ্ছে কলেজের সাধারণ একটি ছেলে, যার পরিচয় নেই। পরিচয় বলতে তার ছেঁড়া শার্ট প্যান্ট পোশাক। ছেলেটি বেশ দেখতে, স্মার্ট, সরল সাদাই, ইনোসেন্ট, অনেক সুন্দর দেখতে, কিন্তু ছেলেটি কেমন যেন গাইয়া প্রকৃতির। প্রফেসর সাহেব এবার একটা বীজগণিত অঙ্ক করান। অঙ্কটা সবাইকে তুলে নিতে বলে প্রফেসর সাহেব তারপর বেরিয়ে যায় তার নিজ গন্তব্যে।
এভাবে দেখতে দেখতে সব ক্লাস শেষ করে ভার্সিটি থেকে সবাই বের হয় ক্যাম্পাসের উদ্দেশ্যে। ছেলেটি কারোর দিকে কোনো কিছু না বলে চশমাটা ঠিক করে মাথা নিচু করে ক্লাসরুম থেকে বেরিয়ে ক্যাম্পাসের দিকে যায়। ক্যাম্পাসের দিকে গিয়ে বসে এক বট গাছের নিচে সবাই যে যার মতো দল করে আনন্দের সাথে ক্যাম্পাসে যা যেটা ইচ্ছে খাচ্ছে। ছেলেটি পকেটে হাত দিয়ে দেখে তার পকেটে মাত্র 50টি টাকা আছে। তারপর সেই টাকা দিয়ে একটা পার্টি আর কলার কিনে নিজেই খেতে বসে পড়ে। অন্যদিকে কিছুক্ষণের মধ্যে ভার্সিটিতে পর পর বেশ কয়েকটা গাড়ি এসে হাজির হয়। গাড়িগুলো থেকে নেমে আসে অজানা ব্যক্তিটি, সোজা প্রিন্সিপালের রুমে চলে যায়। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে, মুচকে একটা হাসি দেয় আর আপন শুয়ে খেয়ে নেয়। হঠাৎ তার হাতে থাকা নোকিয়া ফোনটা বেজে ওঠে। ফোনের ওপাশ থেকে বলছে, হ্যালো ভাই, আপনি কোথায় আছেন? ভার্সিটিতে প্রবেশ করেছে আপনার শিকার, আপনার ফাঁদে পা দিয়েছে। দেখেছি, আর আমি ভার্সিটিতে আছি, তোরা বাকিটা সামলে নে, সন্ধ্যায় গাড়িটা পাঠিয়ে দিবি। এই বলে ফোন কেটে দেয় ফোনের অপাশে থাকা ব্যক্তিটি। রোহান ফোন কেটে ঢুকিয়ে নেয়। তারপর যখনই সে উঠতে যাবে তখনই তার সামনে হাজির হয় বেশ কিছু ছেলে ও মেয়ে। মেয়েদের মধ্যে আছে ববি, তিতলি, ইভা। ছেলেগুলোর মধ্যে থেকে রয়েছে আনারুল, রাব্বু আর রাজু। 6 জন মিলে চারিদিক দিয়ে ঘিরে ধরে রোহানকে। রোহান বলে ওঠে, আমাকে চারদিক দিয়ে ঘিরে রেখেছেন কেন? আমি আবার কি করলাম? কেউ কোনো কথা বলে না। বেশ কিছু সময় নীরবতায় কেটে যায়। তারপর ববি নামের মেয়েটি বলে ওঠে, তুই জানিস না আমরা এখন এখানে আড্ডা দেব, আর তুই আমাদের আড্ডার জায়গায় এসে বসেছিস, এর শাস্তি তো তোকে পেতেই হবে। আসলে সরি আপু, আমি বুঝতে পারি নাই, আমাকে এবারের মতো ছেড়ে দিন, আমার আর এরকম ভুল হবে না। রোহান নামের ছেলেটির মুখে এ ধরনের কথা শুনে সবাই উচ্চস্বরে হাসতে থাকে। ইভা নামের মেয়েটি আবার বলে ওঠে, তা কি করে হয় চান্দু, তোকে যে শাস্তি পেতেই হবে। ওই সবাই শালাকে ধর। এইবারে সবাই উত্তম মধ্যম দিতে শুরু করেছে। মারতে মারতে প্রায় মেরে ফেলেছে। চোখ, মুখ, কান সব মেরে ফাটিয়ে দিয়েছে। এক পর্যায়ে সেখানে ট্রিনার রাজ নামের একটি ছেলে। তারপর রাজ ছেলেটি সবাইকে সরিয়ে দিয়ে রোহানকে দাঁড় করায় আর বলে ওঠে, এই তোরা ওকে মারছিস কেন? সবাই ওকে ছেড়ে দে, না হলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। দেখ রাজ, তুই আমাদের ব্যাপারে নাক গলাস না, না হলে তোর হাল এইরকমই করে ছাড়বো। আমাদের কাজে কখনো বাধা দেওয়ার চেষ্টা করিস না। ওহ তাই নাকি? তাহলে তো বেশ ভালোই। আয়, কে মারবে আমাকে? দেখে আয় তো, দেখে তোদের মধ্যে কে আছে, কোন বাপের বেটা আছে যে আমাকে মারবে। দেখো রাজা, তুমি কিন্তু কাজটা ভালো করছো না। আমাদের সাথে খারাপ ব্যবহার করে এর পরিণতি কিন্তু ভালো হবে না। আগে তো গায়ে হাত দিয়ে দেখ, তারপর বাকিটা দেখা যাবে। পাকবে না ফুটবে পরে দেখবো, আগে তো গায়ে হাত দিয়ে দেখ। ববি, ইভা, আনারুল, রাজু এরা আর কোনো কিছু না বলে 6 জন মিলে চলে যায়। এদিকে রাজ নামের ছেলেটি রোহানকে উপরে তুলে দাঁড় করায়। তারপর ক্যান্টিনে নিয়ে দুজনে বসে। রাজ বলে ওঠে, তোমার নাম কি? আর ওরা তোমাকে মারছিল বা কেন? ও সরি, আসলে ভুলে তুমি করে বলে ফেলেছি, কিছু মনে করিও না। ছি ছি ভাই, এটা কি বলছেন আপনি? আমার প্রাণ বাঁচিয়েছেন আর আপনি আমাকে তুমি করে বলতে পারেন? আচ্ছা তাই, তাহলে তুমি কোন বর্ষে বর্তমানে পড়তেছো? আর তোমার বাসায় কে কে আছে? আমি এবার অনার্স 2য় বর্ষের ছাত্র, আর আমার পরিবার বলতে তেমন কেউ নেই, মা বাবা আর একটা বোন। এই নিয়ে চলছে আমাদের ছোট সংসার। আমি পড়ালেখার জন্য বাইরে এসেছি। ও আয়ুষী, তুমি তো আমার ক্লাসে, অর্থাৎ সেম ইয়ার, তাহলে তুমি আর আমি বন্ধু হতে পারি। কিন্তু যেখানে কলেজের সবাই এই খ্যাতের সাথে কথা তো দূরে থাক, কাছে পর্যন্ত ঘেঁষে না, সেখানে আপনি বন্ধুত্ব করতে চাচ্ছেন কেন? দেখো, কে কি করলো বা কে কি বললো সেটা আমি দেখি না, তুমি আমার সাথে বন্ধুত্ব করবে কিনা সেটা বলো। ওকে ঠিক আছে, আমি আর আপনি আজ থেকে বন্ধু। এভাবে হবে না, বন্ধুদের মাঝে এখনো তুমি বা আপনি না আনলে তুই মনে থাকবে। মনে থাকবে। এইভাবে তারা অনেকক্ষণ আড্ডা দেয়। আড্ডা দেওয়ার পর শেষ করে আবার ভার্সিটির ক্লাসের উদ্দেশ্যে রওনা দেয়। ক্লাসে আজকে জান্নাত আপা এসেছে। ইনি বর্তমানে ভার্সিটির ইংরেজি অধ্যাপক। জান্নাত আপার ক্লাসগুলো সম্পূর্ণ মনোযোগ দিয়ে শোনে রাজ, রোহান। এদিকে তেলে বেগুনে জ্বলছে ইভা, ববি, আনারুল, রাজু এবং তাদের 2 বন্ধু রাজ ও রোহানের বন্ধুত্ব দেখে প্রথম দিনে এসেই রোহান নামের ছেলেটি বন্ধুত্ব করে নিয়েছে রাজের সাথে। এই নিয়ে তাদের মধ্যে বেশ কথা কাটাকাটি হচ্ছে। এভাবে ভার্সিটির সম্পূর্ণ ক্লাস করে তারা 2 জন মিলে যে ভার্সিটিতে কালো গাড়ি ঢুকেছিল তাদের মধ্যে থেকে বেরিয়ে আসে আমজাদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের আমজাদ শিকদার।
মানুষের সাথে ভালো ব্যবহার করতে শুরু করেছে, মেয়র হয়ে গেলে আবার শুরু করবে তার অত্যাচারের অবৈধ কাজ। আমজাদ প্রিন্সিপালের রুমে গিয়ে সোজা বসে কোনো অনুমতি ছাড়াই আমজাদ শিকদার বলে ওঠে, ওই বেটা প্রিন্সিপাল, তোকে কি মাসে মাসে 1 লক্ষ টাকা কিসের জন্য দিই? তুই এখনো আমার মালগুলো সাপ্লাই করতে পারিসনি কেন? আসলে ভাই, শহরে নতুন একটা গ্যাং চলে এসেছে, আর এই গ্যাংয়ের জন্য কাজ করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। আপনি আমাকে আর কয়েকটা দিন সময় দিন, আমি সব মাল সাপ্লাই করে দেব। ধুর বেটা প্রিন্সিপাল, তোর কাছে মাত্র 15 দিন সময় আছে। এই 15 দিনে তুই সব ড্রাগ সাপ্লাই করে দিবি। আর আমার মেয়ে লাগবে, অনেক দিন হয়ে গেল মেয়েদের সাথে রাতে ফুর্তি করি না। কিভাবে জোগাড় করবি সেটা তোর ব্যাপার। ওকে ভাই, পেয়ে যাবেন আজকে সন্ধ্যায়, কোনো টেনশন করবেন না, সোজা আপনার বাড়িতে পৌঁছে যাবে। তারপর আমজাদ শিকদার সেখান থেকে বেরিয়ে পড়ে। দেখতে দেখতে ভার্সিটির ছুটি হয়ে যায়। প্রিন্সিপাল তার কেবিন থেকে বেরিয়ে হোস্টেলের দিকে রওনা দেয়। অস্ট্রেলিয়ার দিকে রওনা দিয়ে এসে প্রত্যেকটা হোস্টেলের বাথরুমগুলো ঠিকঠাক আছে কিনা এই কথা বলে প্রত্যেকটা বাথরুম চেক করতে থাকে। তারপর ছোট্ট একটা মাইক্রো ক্যামেরা বাথরুমের মধ্যে দেয়ালে লাগিয়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। বিকেল হয়ে এসেছে। হোস্টেলের মেয়েরা যে যার মতো ফ্রেশ হওয়ার জন্য বাথরুম ইউজ করছে। তন্নি নামের এক মেয়ে বাথরুমে ঢুকেছে গোসল করার জন্য। তারপর মেয়েটি ভেতর থেকে দরজা লাগিয়ে দেয়। তার পরনে থাকা 3 পিসটাও খুলে ফেলে। এখন শুধু পরনে ব্রা আর ছোট্ট একটা প্যান্ট। ধীরে ধীরে সাথে ছোট প্যান্টটা খুলে ফেলে। তারপর শাওয়ার ছেড়ে দিয়ে গোসল করতে থাকে। সারা শরীর সিসিটিভি ক্যামেরায় রেকর্ড করে নিচ্ছে। বাথরুমের দেয়ালে থাকা মাইক্রোফোন, ক্যামেরা রাখার জন্য সবকিছু স্পষ্ট মোবাইলে বসে দেখছে প্রিন্সিপাল। তারপর মেয়েটি বাথরুম থেকে বের হয়ে যায়। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এসেছে। হঠাৎ করে মেয়েটির দরজায় নক করে। তারপর মেয়েটির দরজা খুলে দেয়। আর যাকে দেখে তাকে দেখে অবাক। প্রিন্সিপাল বলে ওঠে, কেমন আছো তুমি? তোমায় এখন যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে একজনের কাছে আজকে রাতের জন্য যেতে হবে। জি স্যার, কার সঙ্গে কার কাছে যাব, কেনই বা যাব? এরপর প্রিন্সিপাল সে বাথরুমের ভিডিওটা ওপেন করে দেখায় তন্নিকে। এই ভিডিওটা দেখে একেবারে কান্না করে ফেলেছে। কাঁদতে কাঁদতে এবার বলে ওঠে, স্যার, আপনি এত খারাপ, আগে জানলে আমি কোনোদিনই কলেজে ভর্তি হতাম না। প্লিজ আপনি ভিডিওটা ডিলিট করে দিন, না হলে আমার জীবন ধ্বংস হয়ে যাবে। আর আমি আপনার এই প্রস্তাবে রাজি না। দেখো, তুমি যদি আমার কথায় রাজি না হও তাহলে এই ভিডিওটা আমি নিয়ে নেট দুনিয়া ছেড়ে দেব। তখন তোমায় নিজেকে শেষ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। বিনিময়ে তুমি এবার কলেজে ফার্স্ট হওয়ার চান্সও পাবে। তোমার সকল রকম সাপোর্ট দেব আমি। বিনিময়ে তুমি আমার এই কথাটা রাখো, ভার্সিটির কোনো ফি দিতে হবে না। তুমি একদম ফ্রিতে লেখাপড়া করতে পারবে। হোস্টেলে তোমাকে কোনো ফি দিতে হবে না। অনেক হয়েছে স্যার আপনার বাজে কথা, আর আপনি আপনার বাজে কথা বলা বন্ধ করুন, নয়তো আমি আইনের সাহায্য নিতে বাধ্য হব আর আপনাকে জেলের ঘানি টানাবো। তার মানে তুমি আমার কথা শুনবে না? তাহলে আবার নিজের মৃত্যুর জন্য প্রস্তুত হও, কারণ এই ভিডিওটা মাত্র একটা ক্লিকে সারা পৃথিবী ছড়িয়ে পড়বে। তখন তুমি লোক সমাজে মুখ কি করে দেখাবে? মেয়েটি আর কোনো কিছু উপায় না পেয়ে বেরিয়ে পড়েন প্রিন্সিপালের সাথে আমজাদ শিকদারের বাড়িতে। তারপর মেয়েটিকে আমজাদ শিকদারের বাড়িতে রেখে প্রিন্সিপাল চলে আসে। তারা নিজের বাড়িতে পায়ের ওপর পা দিয়ে সিনেমা দেখছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। চারিদিকে হালকা কুয়াশা আবরণ সৃষ্টি হয়েছে। যানবাহনেরও কোলাহল কমে যাচ্ছে ধীরে ধীরে। রাত 9টা বাজে। আমজাদ শিকদার বেশ রেডি হয়ে প্রস্তুতি নিয়ে রুমের মধ্যে প্রবেশ করে। রুমের মধ্যে বসে আছে তন্নি। ধীরে ধীরে আমজাদ শিকদার গিয়ে তন্নির নিজের ঘাড়ে বেশ কয়েকটি চুমু খায়। তারপর জোরপূর্বকভাবে তার সঙ্গে অত্যাচার করতে থাকে। শরীর থেকে সব ছিঁড়ে ফেলে দেয়। খুবলে খুবলে খেতে থাকে তার শরীরটাকে। যেখানে কামড় দিয়েছে সেখানে রক্ত বের করে দিয়েছে এই নরখাদ্য আমজাদ শিকদার। আমজাদ শিকদার ধীরে ধীরে তন্নিকে ভোগ করতে থাকেন। এক পর্যায়ে এরকম অমানবিকতার অত্যাচার নিতে না পেরে সেন্সলেস হয়ে পড়ে যায়। তারপর জিসানকে মেয়েটিকে নিয়ে ভার্সিটির মাঠে উলঙ্গ অবস্থায় ফেলে আসতে বলে। আমজাদ শিকদার নিজের রুমে চলে যায়। জিসান রুমে এসে দেখে নিজেকে সামলাতে না পেরে সেও খুবলিয়ে খুবলিয়ে খেতে থাকে তন্নিকে। তন্নির লজ্জাস্থান ফেটে রক্ত বের হচ্ছে। আর এত অত্যাচার সহ্য করতে না পেরে তন্নি সেখানেই মারা যায়। গভীর রাত 12টার দিকে তন্নির লাশটাকে ভার্সিটির মাঠে ফেলে আসে জিসান।
রাত প্রায় 1টা বাজে। চারিদিক দিয়ে শুনশান নীরবতা। বস্তির একটা কুঁড়ে ঘরের দরজা খুলে বাড়ির ভেতর থেকে বের হলো এক স্যুট বুট, কালো হ্যাট পরা, হাতে গ্লাভস, মুখে সিগারেট পরিহিত এক আগন্তুক বেরিয়ে এলো। বস্তির গলি পথ দিয়ে বের হয়ে রাস্তার ধারে আনমনে হেঁটে চলেছে। হঠাৎ করে পরপর বেশ কয়েকটা কালো গাড়ি এসে থমকে যায় তার সামনে। গাড়ির দরজাগুলো ভেতর থেকে কেউ একজন খুলে দেয়। আগন্তুকটি গাড়ির ভেতরে ঢুকে পড়ে। গাড়ি চলছে তার আপন মনে। দেখতে দেখতে রাত 3টে বেজে যায়। পুরো পরিবেশটা শুনশান, চাঁদের আলোয় বেশ পরিষ্কার। চারিদিকটা তবে হালকা কুয়াশা জমেছে। গাড়িগুলো চলে আসে একটা নাইট ক্লাবের সামনে। তারপর গাড়ি থেকে নেমে নাইট ক্লাবের ভিতরে প্রবেশ করে সেই আগন্তুক ও তার সাঙ্গপাঙ্গ। তারপর কোনো কথা ছাড়াই একটা টেবিলের বেঞ্চে বসে পড়ে। ওয়েটার এসে বেশ কিছু ড্রিঙ্কস, অ্যালকোহল দিয়ে যায়, তবে সেগুলো খায় না আগন্তুকটি। তার গ্যাং এক দৃষ্টিতে তাকিয়ে আছে একটা বেঞ্চের দিকে, যেন চোখের পলক ফেলছে না। বেঞ্চিতে বসে আছে 2টি ছেলে ও একটি মেয়ে। মেয়েটিকে দেখে অল্প বয়সী যুবতী মনে হচ্ছে। ড্রেসের পোশাক আশাক দেখে বোঝা যাচ্ছে। মেয়েটি বলে ওঠে, এখানে পুরো টাকা আছে তো নাকি? টাকা গুনে দেখার সময় নাই। যদি এখানে 1 টাকাও কম থাকে, নেক্সট টাইম তোদের জীবন নিয়ে এখান থেকে যেতে পারবি না বেঁচে। ছেলেগুলো মাথা ঝাঁকিয়ে হাসূচক জানায়। তারপরে মেয়েটি টাকার ব্যাগ নিয়ে নাইট ক্লাব থেকে বেরিয়ে যায়। তারপর একটি সাধারণ গাড়িতে করে রওনা দেয় তার উদ্দেশ্য। নাইট ক্লাব থেকে বেরিয়ে পড়ে ওই অচেনা আগন্তুক ও তার গ্যাং। তারপর ধাওয়া করতে থাকে সেই সাদা রঙের গাড়িটিকে। দেখতে দেখতে 3:30 বেজে যায়। এক পর্যায়ে অন্ধকার রাস্তার মধ্যখানে গাড়িটিকে চারিদিক দিয়ে ঘিরে ফেলেছে। না পারছে গাড়িটির সামনে এগিয়ে যেতে, না পারছে পেছনে যেতে। গাড়ি থেকে মেয়েটি নেমে আসে। তার উপর গাড়ি থেকে নেমে আসে অজানা আগন্তুকটিও। মুখোমুখি এসে দাঁড় হয় দুজন। মেয়েটি বলে ওঠে, কে তোরা? তোদের কি চাই? আমার পথ আটকে আছিস কেন? এটা কি রকম অসভ্যতামি? আমি একটা মেয়ে, রাস্তায় পথ কেন আটকিয়েছেন? আগন্তুকটি আর কোনো কথা না বলে মেয়েটির হাত থেকে থাকা ফোনটা আর টাকার ব্যাগটা নিয়ে নেয়। তারপর তার দলের সাব্বিরকে দিয়ে দেয়। হ্যাঁ, ওই আগন্তুকটি আর কেউ নয়, সেটা হচ্ছে রোহান। মেয়েটি এটা দেখে ভয় পেয়ে যায় হালকা, তবুও সাহস রেখে বলে ওঠে, তোদের মৃত্যুর ভয় নেই নাকি যে আমার পথ আটকে আছিস? যদি নিজেদের ভালো চাস, তো নিজেদের জীবন বাঁচাতে চাস, তাহলে এখান থেকে এক্ষুনি চলে যা। মেয়েটি এরকম কথা শুনে রোহান শুধু সবাই হাসতে থাকে। মেয়েটি ভয় পেয়ে যায়, তবুও নিজেকে কন্ট্রোল করে নেয়। হঠাৎ করে পেট থেকে বন্দুকটা বের করে রোহানের দিকে তাক করে। সাথে সাথে রোহান 2 পায়ে 2টো গুলি করে দেয় মেয়েটি। মেয়েটি ধপ করে বসে পড়ে। তারপর কোনো কথা ছাড়াই রোহান ও তার দলবল মেয়েটিকে নিয়ে রওনা দেয় তাদের উদ্দেশ্যে। ভোর 4টে বেজে গেছে। মেয়েটিকে রোহানের রুমে নিয়ে আসে। তারপর মেয়েটিকে খাটে ফেলে দেয়। তারপর প্যান্ট থেকে বেলটা নিয়ে একের পর এক মারতে থাকে মেয়েটিকে। তারপর মেয়েটির শরীর থেকে সকল রকমের কাপড় খুলে নেয়। তারপর আগুন জ্বালিয়ে দেয়। উলঙ্গ অবস্থায়, নগ্ন অবস্থায় মেয়েটির শরীরে বেল্টের বাড়ি দিতে থাকে। এমনকি লজ্জাস্থানে মেয়েটি গরুর মাথায় চিৎকার করছে। তবুও পশুদের মতো মারতে থাকে রোহান, কেননা মেয়েটি একটি ভার্সিটি থেকে বিভিন্ন ছাত্রছাত্রী ও মেয়েদেরকে নিয়ে সে বিভিন্ন ব্যবসা করে। তাই তাকে আজকে তুলে নিয়ে এসেছে। আর তার শাস্তিটা এতই ভয়ঙ্কর হতে চলেছে যেটা অতুলনীয়। মারতে মারতে ফাটিয়ে ফেলা সারা শরীর, রক্ত চুয়ে চুয়ে পড়ছে। তারপর তার ওই ফাটা ক্ষতস্থানে এক রাসায়নিক কেমিক্যাল ঢেলে দেয়। তাতে মুহূর্তের মধ্যে শরীরটা গলে যেতে শুরু করেছে। সাথে পৌঁছাতে তারপর মেয়েটি লজ্জাস্থানে ছুরি দিয়ে আঘাত করে খণ্ড বিখণ্ড করে ফেলেছে তার লজ্জাস্থান। তারপর মেয়েটির পেট কেটে দেয়। পেটের ভেতর থেকে লিভার ও 2টো কিডনি বের করে নেয়। পেটের মধ্যে অ্যাসিড ও কিছু রাসায়নিক দ্রব্য ঢেলে দেয়। চোখ দুটো জীবন্ত অবস্থায় উপড়ে ফেলে। মুখের জিহ্বাটা কেটে নেয়। এখনো জীবিত আছে মেয়েটি, কিন্তু কথা বলতে পারছে না। ছুরি দিয়ে আরো বেশ কয়েকবার আঘাত করে শরীরটাকে চিরে খণ্ড বিখণ্ড করে ফেলেছে। প্রতিটি লজ্জাস্থানে আঘাত করেছে মেয়েটি। তারপর মেয়েটিকে রাস্তার পাশে নিয়ে গিয়ে খাঁটি সেলাই দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। মেয়েটি ছটফট করতে করতে সেখানেই মারা যায়। মেয়েটির শরীর দাউ দাউ করে জ্বলছে। দেখতে দেখতে সকাল হয়ে গেছে। শহরে হইচই পড়ে গেছে। শহরে একজনের দেহ পুড়ে ছাই হয়ে গেছে, আর অপরজন মেয়েকে উলঙ্গ করে ভার্সিটির মাঠে রেখে চলে গেছে। পুলিশ, রেপ, সিবিআই, আর্মি, সিআইডি হাজির হয়েছে মাঠ প্রাঙ্গণ শহরে। 2টা খুন হইচই মাতিয়ে তুলেছে পুরো শহরে। হেলতে তুলতে গতকালের স্টাইলে ভার্সিটিতে প্রবেশ করছে রোহান। রোহান সামনে এগিয়ে গিয়ে দেখতে পায় ভার্সিটির মাঠে অসংখ্য লোক ভিড় জমিয়েছে।
দেখতে পায় একটি লাশ মানুষ বলাবলি করছে মেয়েটিকে নিয়ে। কেউ বা কারা নৃশংসভাবে রেপ করে হত্যা করে ফেলে গেছে উলঙ্গ অবস্থায় ইউনিভার্সিটি মাঠে। সবার চোখের অগোচরে ফোন বের করে পিক তুলে নেয়, তারপর সেন্ড করে দেয় সাব্বিরের নাম্বারে। আর খোঁজ নিতে বলে মেয়েটিকে কেউ চেনে কিনা, কাল রাতে কোথাও দেখেছে কিনা। পুলিশ মেয়েটার লাশটা নিয়ে চলে যায়। পুরো মাঠটা ফাঁকা হয়ে গেছে। মুহূর্তের মধ্যে ছাত্রছাত্রীরা যে যার মতো কাজে লেগে পড়েছে। বেখেয়ালি আনমনে পায়ে হেঁটে ক্লাসরুমে যাচ্ছিল রোহান। হঠাৎ করে কেউ একজন রোহানকে লেগ মারে, সাথে সাথে রোহান মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়। কপালটা হালকা কেটে যায়, তারপর উঠে দাঁড়ায়। হালকা করে ধুলোবালিগুলো ঝেড়ে নেয় পোশাক থেকে। সামনে তাকিয়ে দেখতে পায় তার সামনে ববি দাঁড়িয়ে আছে। তার মানে ববি তাকে ল্যাং মেরেছে। কোনো কিছু না বলে মুচকি একটা হাসি দিয়ে যখনই চলে যাবে, তখনই পেছন থেকে বলে ওঠে ববি, ওই ফকিনের বাচ্চা, দাঁড়া বলছি। সরি না বলে কোথায় যাচ্ছিস? তুই যে আমায় ধাক্কা দিয়ে আমার পুরো জামা কাপড় নোংরা করে দিলি, এটার ক্ষতিপূরণ কে দিবে শুনি? ববির কথায় থমকে যায় রোহান। তার কিছুক্ষণ পরই চলে আসে ববির বন্ধু বান্ধবীরা। রোহান কোনো কিছু না উপায় পেয়ে মাথা নিচু করে মৃদু কণ্ঠে বলে ওঠে, আপু আমার ভুল হয়ে গেছে, আসলে আমি খেয়াল করিনি, সরি আপু। ববি এই কথা শুনে পুরো ভার্সিটির মাঠে এতগুলো ছেলে মেয়ের সামনে পরপর বেশ কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয় তার গালে, আর বলে ওঠে, তো সাহস হয় কি করে? শুধু সরি বললে সব কিছুই শেষ। তোকে তো আজকে। এই বলে যখনই রোহানকে মারতে যাবে, ঠিক তখন সেখানে হাজির হয় রাজ। রাজকে দেখে ইভা বলে ওঠে, ওই তো চলে এসেছে হিরো, তাকে বাঁচাতে। হ্যাঁ চলে এসেছি, তাতে তোমাদের কি? ওকে ছেড়ে দাও, আর নেক্সট টাইম যদি এমন করতে দেখেছি তো তোদের খবর খারাপ করে ছাড়বো। এই বলে রাজ রোহানকে নিয়ে ক্লাসে চলে যায়। ওদের যাওয়ার দিকে সবাই তাকিয়েছে। তারপর রাজ বলে ওঠে, কে রে, তুই কি প্রতিবাদ করতে শিখিসনি? মুখ বুঝে আর কত সহ্য করবি, এবার তো প্রতিবাদ কর। রাজের কথায় কোনো উত্তর দেয় না রোহান। রোহান একটা মুচকি হাসি দেয়। বেশ কিছু সময় নীরবতায় কেটে যায়। কিছুক্ষণ পর রোহান ভাঙা ফোনের কল আসে। ফোন বের করে তাকে সাব্বির কল করেছে। রিসিভ করতেই বলে, ভাই ছেলেটার খবর পেয়ে গিয়েছি। ছেলেটা শহরের একটা টোকাই মাস্তান, বিভিন্ন খারাপ কাজের সাথে যুক্ত। মানুষকে কর দেয়, তার প্রধান কাজ অসহায় মানুষকে ধ্বংস করে তার প্রধান উদ্দেশ্য। সে কারো কথা মতো কাজ করে। তার নাম জিসান। সে বিভিন্ন অপরাধ করে, কিন্তু ওপরে কারো পাওয়ার থাকায় সে কাউকে তোয়াক্কা করে না। পুলিশ তাকে গ্রেফতার করে না। ওকে ঠিক আছে, আমি দেখে নিব, তুই কাজ চালিয়ে যা। ঠিক আছে ভাই, রাখি এখন। আর আমি এই মুহূর্তে ভার্সিটিতে আছি, আর ফোন করিস না। এই বলে ফোন কেটে দেয় রোহান। হাঁ করে একদৃষ্টিতে তাকিয়ে আছে রাজ। রাজ কোনো কিছু বলতে যাবে, তার আগে রোমান থামিয়ে দিয়ে দুজনে ক্লাসের ভিতরে চলে যায়। তারপর নতুন একজন শিক্ষিকা আছে, তিনি আজকেও ক্লাস করান। দেখতে দেখতে ভার্সিটির কিছু ক্লাস শেষ হয়ে ভার্সিটির ক্যাম্পাসের জন্য সবাই বের হয়। ক্যাম্পাসে যে যার মতো করে আড্ডা দিচ্ছে, কেউ খাবার খাচ্ছে, কেউ গল্প করছে, কেউ বই খুলে পড়াশোনা করছে, আবার কেউ কেউ ফোনে পাবজি খেলছে, ফ্রি ফায়ার খেলছে, তো কেউ মুভি দেখছে। রাজ আর রোহান মেরে এক বেঞ্চিতে বসে আছে। তখনই ভার্সিটির মাঠে প্রবেশ করে বেশ কিছু ছেলে পেলে, গঞ্জা টাইপের। ভার্সিটির মাঠে এসে বাইকগুলো স্ট্যান্ড করে তারপর চারিদিকটা ভালো করে দেখতে থাকে। সেখান দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছিল। মেয়েটির নাম রুনা। হঠাৎ করে ছেলেগুলোর মধ্যে থেকে তাদের লিডার রুনা নামের মেয়েটির ওড়না নিয়ে নেয়। মেয়েটি লজ্জায় সেখানে দাঁড়িয়ে যায়। সবাই সেদিকে তাকায়। সবাই ভেবে নিয়েছে মেয়েটির ইজ্জত শেষ এখানে। সবাই হাঁ করে ক্যাম্পাসের দিকে তাকিয়েছে। তারপর ছেলেটি পকেট থেকে সিগারেট বের করে নেয়। তারপর সিগারেটটা যখনই ধরাতে যাবে, কিন্তু সিগারেটটা ধরাতে পারে না। অনেকবার চেষ্টা করে, কম বেশি সবাই চেষ্টা করছে সিগারেটটাকে ধরানোর, কিন্তু ধরতে পারছে না। তাই রাগের মাথায় ছেলেগুলো লিডার মেয়েটির শরীরে জামায় এক টান ছিঁড়ে দেয়। মেয়েটি লজ্জায় পড়ে যায়। কি করবে কোনো কিছু ভেবে পাচ্ছে না। দু হাত দিয়ে নিজেকে আগলে রেখেছে। এটা দেখে সবাই এগিয়ে আসে। ভার্সিটির ক্যাম্পাসে সিগারেট ধরানোর চেষ্টা করছে ছেলেটি। তারপর সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে সেদিকে, কিন্তু কেউ সামনে এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছে না। অন্য দিক দিয়ে ববি এবং তার বন্ধু বান্ধবীরা ভার্সিটির মাঠে আসতেছে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে, কিন্তু কেউ সামনে এগিয়ে যাচ্ছে না। এদিকে মেয়েটি কান্না করে ফেলেছে। অনেকক্ষণ ধরে সিগারেটটা জ্বালানোর চেষ্টা করছে জিসান, কিন্তু সিগারেটটা ধরাতেই পারছে না। তার ঠিক মাঝখানে রোহানের ফোনে একটা মেসেজ আসে। মেসেজটা ওপেন করে দেখতে পায় সাব্বির পাঠিয়েছে। ভাই আপনি যে
মেয়েটার পিক দিয়েছিলেন, ওই মেয়েটাকে জিসান মেরেছে। আর জিসান ওই ছেলেটা আজকে ভার্সিটিতে ঢুকেছে, অর্থাৎ আপনি যে ভার্সিটিতে পড়েন। সাব্বিরে দেওয়া মেসেজটা দেখে ঠোঁটের নিচে এক চিলতে একটা হাসি দেয়। তারপর আর কোনো কিছু না ভেবে গুটি গুটি পায়ে এগিয়ে যেতে থাকে মাঠের মাঝখানে। পায়ে হেঁটে জিসানের সামনে গিয়ে দাঁড়ায় রোহান। তারপর জিসানের কাছ থেকে কাঠি সেলাইটা নিয়ে হাতের তালুর মাঝে এক টান দিতে কাঠি সেলাইয়ে আগুন ধরে যায়। সবাই এটা দেখে অবাক চোখে তাকিয়ে আছে। জিসান বিস্মিত একেবারে। সবাই হাঁ করে তাকিয়ে আছে। এবার জিসান বাইক থেকে নেমে পড়ে, অবাক চোখে তাকিয়ে আছে রোহানের দিকে। বেশ কিছু সময় নীরবতায় কেটে যায়। তারপর নীরবতা ভেঙে জিসান বলে ওঠে, কে রে তুই? তুই কি আমাকে পাওয়ার দেখাচ্ছিস? যে আগুনটা তুই ধরেছিস সে আগুনেই তোকে পুড়িয়ে মারবো। যা বাঘ এখান থেকে শালা। এই বলে জিসান রোহানকে একটা ধাক্কা দেয়, কিন্তু রোহান সে জায়গায় স্থিত থাকে। এটা দেখে আরো সবাই অবাক হয়, কেউ কোনো কিছু বলছে না। জিসান রোহানের এরকম অবস্থা দেখে আরো বেশ কয়েকটা ধাক্কা খায়, কিন্তু কোনো কাজ হয় না। এটা দেখে জিসানের সাঙ্গপাঙ্গরা চারিদিক দিয়ে ঘিরে রাখে রোহানকে। সবাই ভেবে নিয়েছে এই ছেলেটা আর মেয়েটা শেষ। এদিকে মেয়েটার করুণ অবস্থা। রোহান শরীরে থাকা ছেঁড়া শার্টটা খুলে পরিয়ে দেয় মেয়েটিকে। তারপর মেয়েটিকে নিয়ে আসতে যাবে, তখনই জিসান হাত ধরে ফেলে। কোনো কথা ছাড়াই হঠাৎ করে রোহানের গালে বেশ কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয়। তারপর রোহান মেয়েটিকে সেখান থেকে চলে যেতে নেবে বলে সেখানেই থমকে যায়। অন্যদিকে এতক্ষণ দাঁড়িয়ে দেখছিল ববি ও তার দলবল। সবাই হাঁ করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রোহানের দিকে, কেননা রোহানের সিক্স প্যাক বডি দেখে সবাই চমকে উঠেছে। উজ্জ্বল ফর্সা, তার বুকে ধবধবে সাদা, দেখে হিরোদের থেকেও সুপার হিরো মনে হচ্ছে। বাইরেটা যেমন তেমন ভেতরটা অসম্ভব সুন্দর। মেয়েরা তো প্রথম দেখায় ক্রাশ খেয়ে ফেলেছে, সাথে ক্রাশ নামক ব্রাশও রয়েছে। সাথে ক্রাশ নামক ব্রাশ খেয়ে আছে ববি। ববি যেন চোখের পলকই ফেলছে না, হাঁ করে তাকিয়ে আছে। এরপর জিসানে একটা লোক হকি স্টিক দিয়ে এসে রোহানের পায়ে বাড়ি মারে। হকি স্টিকটা ভেঙে দুই খণ্ড হয়ে যায়, কিন্তু রোহানের কোনো টনক নড়ে না। এটা দেখে সবাই হাঁ করে তাকিয়ে আছে। তারপর আরো বেশ কয়েকজন ছেলে হাতে ও পায়ে পিঠে ক্রিকেট ব্যাট দিয়ে মেরে যাচ্ছে, কিন্তু সব জিনিসই দুই খণ্ড হয়ে যায়, কিন্তু রোহানের কোনো কিছুই হয় না। এটা দেখে সবাই হাঁ করে তাকিয়ে আছে। কি হচ্ছে এখানে? কেই বা এই ছেলে এত মার সহ্য কি করে করছে? এরপর জিসান যখনই রোহানের পেটে ঘুষি মারতে যাবে, তখনই রোহান জিসানের হাতটা ধরে নেয় আর মসৃণে হাতের কবজির মধ্যে বাড়ি মারে। সাথে সাথে হাত ভেঙে দুই খণ্ড হয়ে যায়। এরপর ঘাড়ের মধ্যে বেশ কয়েকটা বাড়ি দেয়, ছিটকে গিয়ে মাটিতে বাড়ি খায়। বুকের মধ্যে একটা বাড়ি মারে, সাথে সাথে বুকে 3টা পাঁজর ভেঙে যায়। তারপর হাত দিয়ে মাথায় মারে এক বাড়ি, সাথে সাথে মাথার যেন তারের সব জয়েন্ট খুলে যায়। পুরো দুনিয়াদারি যেন তার ঘুরতে থাকে, কি করবে না করবে কোনো কিছু ভেবে পায় না সে। তারপর মারে এক পেটে ঘুষি, মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। এত মার মেরেছে যে যেখানে ছিল সেখানেই সেন্সলেস হয়ে পড়ে আছে। তারপর তার দলবল ভয় সেখান থেকে জিসানকে নিয়ে চলে যায়। তারপর গুটি গুটি পায়ে এগিয়ে আসতে থাকে রাজের দিকে। সবাই হাঁ করে তাকিয়ে আছে। রোহান এতক্ষণ কি করেছে কোনো কিছুই তার খেয়াল ছিল না। রোহান রাজের কাছে আসতেই রাজ বলে ওঠে, কিরে, কে তুই? তোর আসল পরিচয় কি বলবি এবার? যেখানে শহরের সবাই জিসানকে ভয় পায়, সেখানে তুই একাই তাদের সাথে মারপিট করলি। আমার নিজেরও ভয় লাগতেছে। রোহান কোনো কিছু জবাব দেয় না, একদিকে তাকিয়ে আছে। পুরো কলেজ ক্যাম্পাস তাকিয়ে আছে রোহানের দিকে। ববি, ইভা, আনারুল, রাজু কেউ আর কোনো কিছু বলার সাহস পাচ্ছে না এই মুহূর্তে রোহানকে। তারপর কোনো কথা ছাড়াই ভার্সিটির প্রত্যেকটা ক্লাস শেষ করে তারা দুজন রাজের উত্তর দেয়নি। রোহান ক্লাস শেষ করে বেরিয়ে পড়ে যে যার মতো। রোহান পায়ে হেঁটে চলে আসে রাস্তার মোড়ে। সেখানে এসে কালো গাড়িতে উঠে পরের এই দৃশ্যটা আর চোখ এড়ায়নি ববির। হাঁ করে তাকিয়ে আছে, বুঝতে পারছে না কে এই ছেলেটা, এত সাহস পায় কি করে, তারপর এত দামি গাড়িতে উঠেই বা যাচ্ছে কই। তারপর গাড়িটা নিয়ে চলে আসে অসম্ভব সুন্দর একটা রাজপ্রাসাদের মতো বাড়িতে। তারপর রোহান গাড়ি থেকে নেমে গাড়ির ভেতরে চলে যায়। গাড়ির ভেতরে যখন ঢুকে যাবে, তখনই শর্মিলা বেগম বলে ওঠে, ধারা, কোথায় গিয়েছিলি? তোর বাবা একাই অফিস সামলাচ্ছে আর তুই বেড়াচ্ছিস মাস্তানি করে। রোহান কোনো জবাব দেয় না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। শর্মিলা বেগম আবার বলে ওঠে,
শর্মিলা বেগম হচ্ছে রোহানের আম্মু, আর রোহানের বাবা হচ্ছে মিস্টার ফয়জাল চৌধুরী। তারই একমাত্র সন্তান রোহান। শর্মিলা বেগম আবার বলে ওঠে, এখন থেকে অফিস সামলাতে হবে, আর যেন বাইরে ফালতু মাসামি করতে না দেখি। তোর কিন্তু অনেক রেকর্ড খারাপ, তোর বাবা তোর উপরে অনেক রেগে আছে। রোহান কোনো কিছু না বলে নিজের রুমে চলে যায়। তারপর বিছানায় ধপ করে গিয়ে শুয়ে পড়ে। দেখতে দেখতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়। কেউ ডাকতে আসেনি রোহানকে। দেখতে দেখতে রাত 10টা বেজে যায়। রোহান এখনো ঘুমিয়ে আছে। হঠাৎ রোহানের ফোনে একটা কল আসে। ফোনের শব্দে ঘুম ভেঙে যায় রোহানের। ফোন উঠিয়ে দেখতে পায় সাব্বির ফোন করেছে। ফোন রিসিভ করতে সাব্বির বলে ওঠে, ভাই জিসান নামের ছেলেটি আজকে আবারও একটা অপরাধ করেছে, আর তাকে আমরা গোডাউনে তুলে এনেছি। সে কলেজের ওই মেয়েটির খুনের সাথে জড়িত আছে, কিন্তু পুলিশ তা জেনেও তাকে ধরেনি। এখন একে কি করব? ওকে, আমি এখনই আসছি। আমি না আসা অবধি ওকে 3rd ডিগ্রি দিতে থাক, আর জানার চেষ্টা কর এর পেছনে মাস্টার মাইন্ড কে। এইবার ফোন কেড়ে দেয় রোহান। এদিকে সাব্বির একের পর এক মারতে থাকে জিসানকে। মারতে মারতে প্রায় আধমরা করে ফেলেছে। মুখ হাত পা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। তবুও এখনো কোনো কিছু বলেনি জিসান। পাগলের মতো হেসেই চলেছে। রাত 11টা বাজে। কিছু সময় পরে রোহান এসে হাজির হয় গোডাউনের ভেতরে। তারপর একটা চেয়ার এনে দেয় একটা ছেলে। চেয়ারের উপর বসে পড়ে রোহান। তারপর একটা কবদা দিয়ে 2 হাতের 10 আঙুল কেটে ফেলে রোহান। তারপর সুই সুতো দিয়ে তার আঙুলের 10টা মাথা সেলাই করে দেয়। জিসান শুধু চিৎকার করছে, কিন্তু তার চিৎকার যেন কানে পৌঁছাচ্ছে না রোহানের। তারপর হাতুড়িও জুড়ে নিয়ে শরীরের বিভিন্ন জায়গায় হাতুড়ি দিয়ে আঘাত করতে করতে ক্ষত সৃষ্টি করে ঝুলে দিয়ে হাতুড়ি দিয়ে। তারপর রোহান জিজ্ঞাসা করে, বল তোর সাথে কে কে আছে, আর এসবের লিডার কে? ওই মেয়েটাকে নিয়ে হত্যা করে কেন কলেজের মাঠে ফেলে রেখে চলে গিয়েছিলি? জিসান কোনো উত্তর দেয় না, উচ্চস্বরে হাসতে থাকে। এত কষ্টের মধ্যেও যেন তার হাসি মুখটা লেগে আছে। রোহানের কথা যেন তার কানেই পৌঁছায়নি। রোহানের এরকম কথা শুনে উচ্চস্বরে হাসতে থাকে। তারপর রোহান আরো কয়েকবার হাতুড়ি নিয়ে তার হাতে পায়ে মারে, তবুও যেন কোনো কেয়ারই করে না। অবশেষে রোহান যখন তার পুরুষত্বের মধ্যে বাড়ি দেয়, তখন যেন জিসান এক গগন বিদারী চিৎকার দিয়ে ওঠে। সেই চিৎকারের আওয়াজে বিল্ডিংটা থরথর করে কাঁপতে থাকে। অবশেষে রোহানের এরকম অত্যাচারে কাঁদতে কাঁদতে এবার জিসান বলে ওঠে, ভাই আমাকে ছেড়ে দাও, আমার এতে কোনো দোষ নেই। আমি নিরপরাধ, নির্দোষ। আমি শুধু টাকার বিনিময়ে কাজ করি এবং তাদের গলা মতো চলি, এইটুকুই। তারা কাজের আদেশ দেয়, আমি কাজ করে দেই, বিনিময়ে তারা আমাকে টাকা দেয়। মানুষ খুন করা থেকে ড্রাগস, মেয়ে পাচার, শিশু পাচার, নারী নির্যাতন আরও ইত্যাদি অনেক ধরনের ক্রাইম করে থাকি আমি। জিসানের মুখে এ কথা শুনে থমকে যায় রোহান। কি বলবে কোনো কিছু ভেবে পায় না। অনেকক্ষণ নীরবতার মধ্যে দিয়ে কেটে যায়। নীরবতা ভেঙে এবার জিসান বলে ওঠে, কে তুমি, আর এখানে আমাকে নিয়ে এসেছো কেন? কি চাই তোমার? পরিচয় দাও। জিসানের কথা শুনে এবার রোহান হাসতে থাকে, সাথে সাব্বিরও। রোহানের ওরকম হাসি দেখে জিসান এবার চমকে ওঠে। রোহান বলে ওঠে, আমি রোহান। এই শহরে রোহান এসেছে নতুন করে রাজত্ব করতে, আর তোদের মতো ভিখারিদের বিতাড়িত করতে। রোহানের মুখে রোহান নামটা শুনে আটকে ওঠে জিসান। জিসানকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে ইন্ডাস্ট্রিয়াল শট দেয়। তারপর ধারালো একটা ফল কাটার ছুরি নিয়ে একের পর এক পোজ দিতে থাকে তার শরীরের ভেতরে। শরীরটাকে কেটে কেটে ফালা ফালা করে তোলে। তারপর রোহান আবার জিজ্ঞাসা করে, তোদের এসবের পেছনে মাস্টার মাইন্ডকে সেটা বল, তার নাম কি? জিসান কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। মুখ দিয়ে রক্ত চুয়ে চুয়ে পড়ছে। এবার জিসান বলে ওঠে শেষবারের মতো, ভাই এসবের পেছনে আমার লিডার আফজাল হোসেন আছে। আফজাল গ্রুপ অফ ইন্টারেস্টিং এর বর্তমান মালিক আফজাল হোসেন। তিনি বিভিন্ন খারাপ কাজে নিযুক্ত আছে, আর এর সঙ্গে 7 মিলিয়েছে আপনাদের কলেজের প্রিন্সিপাল সব কিছুই জানে। আর প্রিন্সিপাল ওখান থেকে বিভিন্ন মেয়েদের পাচার করে, সাথে ড্রাগ স্মাগলিং কলেজের ভেতরে করে। সেখানে অনেক ছেলে মেয়ে আছে যারা প্রিন্সিপালের সাথে কাজ করে। আর কোনো কিছু বলতে দেয় না রোহান জিসানকে। জিসান কোনো কিছু বলার আগেই বেশ কয়েকবার ছুরি দিয়ে আঘাত করে তার গলার মধ্যে। গলা কেটে এফোর ওপর হয়ে গেছে। গলায় ফিনকি দিয়ে রক্ত বেরোতে থাকে। যেমন ডাঙায় মাছ ধরলে ছটফট করে, ঠিক তেমনি ছটফট করতে করতে প্রাণ হারায় জিসান।
তারপর রোহান জিসানের লাশটাকে গায়েব করে দিতে বলে। সেখান থেকে আবার কালো গাড়িতে করে চলে যায় নিজ গন্তব্যে। কোটি কোটি টাকা আছে বাবা, এত বড় বিজনেসম্যানের মা গৃহিণী, সে নিজেও একজন রাজনৈতিক নেতা, সাথে একজন সিক্রেট আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া। সে মানুষকে সাহায্য করার জন্য এই পথে নেমেছে, হাজারো নির্যাতন অবহেলিত বেকার গরিব মানুষকে সাহায্য করেছে এইভাবে অনেকবার রোহান আজকেও গাড়িতে যখন ঢুকতে যাবে তখনই পেছন থেকে শর্মিলা বেগম বলে ওঠে, দেখ, এভাবে আর কত ঘুরে বেড়াবি? আমি তোর বিয়ে ঠিক করেছি। তোর বাবার আর আমার মেয়েটাকে খুব পছন্দ হয়েছে। কথা নেই বার্তা নেই, হুটহাট করে বিয়ের কথা বলে আমি বিয়ে করবো নাকি? যেখানে আমি কথা বলেছি সেখানে তোকে কথা বলতে হবে না। তোকে যেটা বললাম তুই সেটার জন্য প্রিপারেশন নিয়ে। রোহান আর কোনো কিছু না বলে চলে যায় তার নিজের রুমে। তারপরে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে খাওয়া দাওয়া করে আবার নিচের রুমে চলে আসে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এসেছে, চারিদিকে ঘন কালো আঁধারে নেমেছে। অন্যদিকে বিছানায় শুয়ে শুয়ে উল্টো হয়ে ভাবছে ববি। রোহানের সেই সিক্স প্যাক বডি, উজ্জ্বল শ্যামলা গায়ের বর্ণ, বুকটা দেখে যেন সে মুগ্ধ হয়ে গেছে। ববির কল্পনা জগতে যায়, ববি ঘুমিয়ে যায়, টেরও পায়নি কখন ঘুমিয়েছে। ফোনে কিছু একটা করতে করতে ঘুমিয়ে গেছে। সাব্বিরের ফোনের ঘুম ভাঙে সাব্বির। ফোন করে জানিয়েছে নতুন একটা মিশনে যেতে হবে তাদেরকে, তাই রেডি হয়ে বেরিয়ে পড়েছে রোহান সাব্বিরের কাছে যাওয়ার জন্য। গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, তারপর একটা বস্তিতে নেমে যায়। আবার সেই বস্তি থেকে বের হয়ে ব্ল্যাক কালারের জ্যাকেট, স্যুট বুট এবং হেড পরে তৈরি হয়ে যায় একটি অজানা গন্তব্যের উদ্দেশ্যে কালো গাড়িতে করে। গাড়ি চলছে, এখন ঘড়িতে 11টা বেজে গেছে। আর সিটির রাস্তা পেরিয়ে চলে আসে একটি আঞ্চলিক এলাকাতে, যেগুলোতে বিভিন্ন সরকারি অফিসার কোয়ার্টার হিসাবে থাকে। অবর্তমান সুন্দর একটি কোয়ার্টার বাড়িতে গাড়িগুলো নিয়ে থামে। তারপর গাড়ির জানলা খুলে দেয়। গাড়ির ভেতর থেকে রোহান বেরিয়ে আসে। রোহানকে চেনা যাচ্ছে না। বাড়ির সামনে কলিং বেল বাজাতেই ভেতর থেকে কেউ একজন দরজা খুলে দেয়। দরজা খুলে দেওয়ার সাথে সাথে চমকে যায়। হঠাৎ করে বাড়ির সামনে কালো মুখোশ পরা মুখোশধারী লোকগুলোকে দেখে প্রিন্সিপাল হক চকিয়ে ওঠে। যখনই প্রিন্সিপাল দরজা বন্ধ করতে যাবে তখনই দরজায় পরপর বেশ কয়েকটা লাথি মেরে দরজার ভেতর দিয়ে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল কালো পোশাকধারী লোকগুলো। সোফায় গিয়ে বসে পড়ে রোহানের চারিদিক দিয়ে তার সাঙ্গপাঙ্গরা ঘিরে রেখেছে। কারো হাত থেকে বন্দুক, কারো হাত থেকে স্নাইপার, কারো হাত থেকে ছুরি। প্রিন্সিপাল এত সব দেখে ঘামতে শুরু করেছে। তো ওদের রুম থেকে কেউ একজন চিৎকার দিচ্ছে, ভেতরে আসো, বাইরে, এখন কি করছো, এরকম কথা বলছে আর চিৎকার করছে। মেয়েটি যত চিৎকার দেয় তত প্রিন্সিপাল ঘামতে থাকে। রোহান সাব্বিরকে ইশারা করতে সাব্বির উপরে গিয়ে দেখতে যায়। সাব্বির যা দেখে তা দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। চোখগুলো কঠোর থেকে বেরিয়ে আসার উপক্রম হয়েছে। 2 তলা থেকে দৌড়ে নিচে এসে রোহানের উদ্দেশ্যে বলে ওঠে, ভাই ভাই, ওপরে যা দেখলাম তা আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। ওপরে দেখলাম নগ্ন অবস্থায়, উলঙ্গ অবস্থায় একটি মেয়ে, অতঃপর মহিলা খাটের উপর বসে আছে। এই কথা শুনে রোহান একটা মুচকি হাসি দিয়ে প্রিন্সিপালের দিকে ভালো করে লক্ষ্য করে। এতক্ষণ সময় প্রিন্সিপালের দিকে ভালো করে লক্ষ্য করে দেখেনি। প্রিন্সিপালের পরনে আছে একটা ছোট 3 কোয়ার্টার প্যান্ট। গায়ে তেমন আর কোনো কিছু না বললেই চলে। মুখে এক চিলতে হাসি দেয় সবাই। তারপর প্রিন্সিপালকে সোফায় বসে আর জিজ্ঞাসা করে সাব্বির। রোহান ইশারা দিতে সাব্বির বলে ওঠে, কিরে, এখানে তো দেখছি ভালোই মুখ নিয়ে এসেছিস। তা তোর যে সময় ঘনিয়ে এসেছে তার আগে বলে যাই, এসবের পেছনে মাস্টারমাইন্ড কে? তুই এসব অপকর্ম কতদিন ধরে করছিস? প্রিন্সিপাল কোনো কিছু বলতে পারে না, থরথর করে কাঁপাকাঁপি শুরু করেছে। মেয়েটি উপর থেকে চিৎকার করছে, তাই রোহান হাতের ইশারা দিয়ে বুঝিয়ে দিয়ে যায় যাতে একে থ্রেড ডিগ্রি দিয়ে এর পেট থেকে সব রকমের কথা বের করো। আর রোহান চলে যায় উপরে মেয়েটিকে শান্ত করতে। সাব্বির প্যান্টের বেল্ট দিয়ে মারতে থাকে প্রিন্সিপালকে। প্রিন্সিপাল শুধু গরুর মতো লাফালাফি চিৎকার শুরু করেছে। অন্যদিকে সিঁড়ি ভেদ করে রুমের ভেতর প্রবেশ করে দরজা আটকিয়ে দেয় রোহান। মেয়েটি ফোনে কিছু একটা দেখছিল, দরজার দিকে না তাকিয়ে মুচকি একটা হাসি দেয় বলে খাটের উপর উঠে মেয়েটির পাশে বসে পড়ে। শরীর থেকে টি শার্টটা খুলে ফেলে দেয় আস্তে। পরনে থাকা প্যান্টটা আস্তে করে খুলে ফ্লোরে ছুঁড়ে মারে। তারপরে মেয়েটির হাতের দিকে তাকিয়ে দেখতে পায় 18+ ভিডিও দেখছে মেয়েটি। এটা দেখে রোহান একটা হাসি দেয়। কারো উপস্থিতি টের পেয়ে মেয়েটি সেদিকে তাকিয়ে চমকে ওঠে আর বলে ওঠে, আপনি কে আর এখানে কি করছেন? জানেন না কারো পারমিশন ছাড়া বেডরুমে আসতে নেই?
মেয়েটির কথা শুনে রোহান একটা হাসি দেয়, তারপর পিছনে গিয়ে মেয়েটিকে জড়িয়ে ধরে, তার শরীরে স্লাইড করতে থাকে, সারা শরীরে কিস দিতে থাকে, সাথে চুমু খেতে থাকে। মেয়েটি কাঁপতে শুরু করেছে, কাঁদো কাঁদো গলায় বলে ওঠে, বলেন কি আপনি? আর এখানে এসেছেন কেন? কি চাই আপনার? এই মুহূর্তে চাই যেটা, সেটা হলো প্রিন্সিপালের লাশ আর তোমার কাছ থেকে দেহ সুখ। নাম কি তোমার? আর এসব কাজ কতদিন ধরে চলছে? আর এই বাড়িতে তুমি কি করছো? মেয়েটি এই ধরনের প্রশ্ন শুনে হক চকিয়ে ওঠে। মেয়েটি কি করবে কোনো কিছু ভেবে পায় না। ধাক্কা দিয়ে পালিয়ে যেতে চাইলে রোহান তাকে চেপে ধরে, তারপর মেয়েটিকে খাটে শুয়ে দেয়, তার উপরে উঠে পড়ে আর বলে, নিজের পরিচয় দিবি নাকি নৃশংসভাবে নিজের মৃত্যুটাকে নিজের সামনে দেখবি? মেয়েটি আর কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে এবার সবকিছু মেনে নেয়, গায়ে এলিয়ে দেয় রোহানের উপর, তারপর ধীর কণ্ঠে বলে ওঠে, আমি স্বপ্না, আমি এখানে কাজ করি। আমার স্বামী ছিল, আমার স্বামী আমাকে ছেড়ে দিয়েছে। তারপর প্রিন্সিপাল আমাকে এখানে নিয়ে আসে, আমি তার সাথে কাজ করি, আর আমরা স্বামী স্ত্রীর মতো একই বিছানায় ঘুমাই। স্বপ্নাকে আর কোনো কিছু বলতে দেয় না রোহান, বুঝে গিয়েছে তাই স্বপ্নাকে শুয়ে দেয়। তারপর প্রিন্সিপাল যেভাবে স্বপ্নাকে প্রতি রাতে ভোগ করে, ঠিক একইভাবে রোহানও ও স্বপ্নকে ভোগ করতে থাকে। দীর্ঘ টানা 40 মিনিট স্বপ্নার সাথে শারীরিক সম্পর্ক করে রোহান, প্রায় আধমরা করে ফেলেছে স্বপ্নাকে। তারপর কি যেন একটা ভেবে হাসি দেয়, তারপর ওই অবস্থায় স্বপ্নাকে ওখানে ফেলে রেখে রোহান নিচে যায়, তারপর পায়ের উপর পা দিয়ে বসে পড়ে রোহান। প্রিন্সিপাল বুঝে নিয়েছে এতক্ষণ রোহান উপরে কি করছিল। প্রিন্সিপাল কোনো কিছু বলছে না, শুধু থরথর করে কাঁপছে আর ঘামছে। এবার রোহান বলে ওঠে, তুই একজন প্রিন্সিপাল, ভার্সিটির শিক্ষক হয়ে তুই যেসব কর্মকাণ্ড করছিস তাতে তোর মৃত্যুটাই প্রাপ্য। এবার সত্যি সত্যি বল, তোর কি শাস্তি হওয়া দরকার এবং তোর পেছনে আসল মাথাটাকে? প্রিন্সিপাল কোনো কিছু বলছে না, শুধু থরথর করে কাঁপছে। বেশ কিছু সময় পর এভাবে নীরবতায় কেটে যায়। নীরবতা ভেঙে এবার প্রিন্সিপাল মৃদু গলায় বলে ওঠে, আসলে আমি এই বাড়িতে একাই থাকি, দেখাশোনার মতো কেউ নেই। তেমন আমাদের পেটের ক্ষুধা আছে, তেমনি আরেকটা ক্ষুধা আছে, সেটা হলো শরীরের ক্ষুধা। এই ক্ষুধাটাকে মেটানোর জন্যই স্বপ্নকে আমি আমার সাথে রেখে দেই। প্রতিদিন তার কাছ থেকে এই ক্ষুধার যন্ত্রণা মেটানোর জন্য নিয়ন্ত্রণ করে। আর ভার্সিটি মেয়েদের কিডন্যাপ করে পাচার, ড্রাগস স্মাগলিং আমি আফজাল শিকদারের কথাই করি। প্রতিদিন সন্ধ্যায় তার বাড়িতে একটা করে ভার্সিটির মেয়েকে যে কোনো বিপদে ফেলে মেয়েটির ব্ল্যাকমেল করে তার বাড়িতে পাঠাতে হয়। আর সেই মেয়েটিকে সারা রাত ভোগ করে তারপর মেয়েটিকে হয় পাচার করে দেয়, না হয় উত্তেজনার বশে মেরে ফেলে। সকল রকম অবৈধ কাজ করে সে। এর বাইরে বা এর ভেতরে কোনো কিছুই আমি জানি না। আমি শুধু টাকার বিনিময়ে কাজ করি আর টাকা দিয়ে সুখ কিনি। প্রিন্সিপালের মুখে এই কথা শুনে রোহান সহ সাব্বির আরও তার দলের ছেলেপেলেগুলো উচ্চস্বরে হাসতে থাকে। এবার আস্তে আস্তে সাব্বির বলে ওঠে, তাই না, তুই টাকা দিয়ে মুখ কিনে নিয়েছিস? এটাই তো। যদি টাকা দিয়ে সব হতো তাহলে আজকে তোকে টাকা দিয়ে সবাই বাঁচাতে আসতো, কিন্তু আসেনি। এই টাকাই তোকে ধ্বংস করে দিল। মৃত্যুর জন্য তৈরি হ। এটা বলার পর রোহানের দিকে তাকায় সাব্বির। রোহান চোখের ইশারায় বলে দেয় শেষ করে দিতে। তারপর রোহান উপরে চলে যায়। এদিকে সাব্বির একটা ধারালো ব্লেড বের করে আস্তে করে প্রিন্সিপালের গলায় মারে এক টান। গলা দিয়ে ফিঙ্কি গড়গড় করে রক্ত পড়ছে। প্রিন্সিপালের সেখানেই মৃত্যুর স্বাদ গ্রহণ করে। উপরে গিয়ে রোহান একটা ধারালো ছুরি বের করে, তারপর স্বপ্নার সারা শরীরে চুমু খায়, ওপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটি জায়গায়। তারপর ঠোঁটে কয়েকটা কিস করে সারা শরীর স্লাইড করে। আর বেশি কিছু সময় শারীরিক সম্পর্ক করে ধারালো অস্ত্রটা নিয়ে গলার মধ্যে বসায়। অস্ত্রটা দেখে স্বপ্না চমকে যায়, চোখ দিয়ে গড়গড় করে পানি পড়ছে। কোনো কিছু বলার আগেই গরু যেভাবে জবাই করে ঠিক সেভাবেই অস্ত্রটা দিয়ে জবাই করে ফেলে স্বপ্নটাকে। ছটপট করতে করতে সেখানেই শেষ হয়ে যায়। প্রিন্সিপালের পুরো বাড়িটা তন্ন তন্ন করে খুঁজেও যত সম্পদ, টাকা, ধন সম্পদ, সোনা গহনা ছিল সব লুট করে নিয়ে চলে যায় রোহান ও তার দলবল। তারপর সে সম্পদগুলো থেকে কিছু সম্পদ তার ছেলেপেলেদের দিয়ে দেয়, আর কিছু সম্পদ নিজের মধ্যে রেখে দেয়, আরও কিছু সম্পদ গরিব দুঃখী ও অনাথ আশ্রমে বিতাড়িত করে দেয়। রাত 3টায় চুপি চুপি গাড়ির মধ্যে প্রবেশ করে রোহান, কেননা কেউ টেরই পাবে না। আর পেয়ে গেলে রোহানের খবর আছে, সে তার মাকে ভীষণ ভয় করে। শর্মিলা বেগমের ভয়ে চুপি চুপি ঘরের মধ্যে প্রবেশ করে, ভেতর থেকে দরজা আটকিয়ে দেয়।
ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে চারিদিকে খবর ছড়িয়ে গেছে। সাংবাদিক টিভি স্ক্রিনে একের পর এক খবর দেখাচ্ছে, পত্রিকায়, খবরের কাগজে, টেলিভিশনে একটাই খবর, একটাই নিউজ দেখাচ্ছে। সেটা হলো প্রিন্সিপালের ভয়ঙ্কর মৃত্যুর সাথে এক যুবতী নারীর। ভার্সিটিতেও যে আজকে থমকে গেছে। জিসানকে দেখা যাচ্ছে না, বেশ কয়েকদিন হয়ে গেছে। আর আজকে হঠাৎ করে প্রিন্সিপালের রুমের সামনে এরকম ভয়ঙ্কর মৃত্যু ভার্সিটিতে বেশ প্রভাব ফেলেছে। এদিকে সেদিন থেকে রোহানের মধ্যে সেই রকম বীর পুরুষের উজ্জ্বল ফর্সা সিক্স প্যাক বডি দেখছে। সেখান থেকে শুধু তাকে নিয়েই স্বপ্ন দেখছে ববি। ববি রোহানের প্রেমে পড়ে গেছে, কিন্তু রোহানকে ভয় বলতে পারছে, কেননা রোহানকে যে সমালোচনা বঞ্চনা করেছে সে। দেখতে দেখতে ভার্সিটির পর্ব কেটে যায়। আজকে রাজু ভার্সিটিতে আসেনি। প্রিন্সিপালের মৃত্যুতে ভার্সিটি বন্ধ হয়ে যাওয়া হচ্ছে 2 দিন। আজকে শর্মিলা বেগমের কথায় রোহান অফিসে গিয়েছে। ফয়জান মিয়া ছেলেকে অফিসে থেকে বেশ খুশি হয়েছে। ছেলেকে অফিসের দায়িত্ব বুঝিয়ে দিয়ে নিজের মতো করে কাজ করে অফিস টাইম শেষ করে বাসে চলে আসে। দেখতে দেখতে 2 দিন কেটে যায়। আজকে ভার্সিটিতে সবাই উপস্থিত হয়েছে। রাজু এসেছে, গল্প করছে। ঠিক তখনই ভার্সিটির মধ্যে প্রবেশ করে 3টি কালো রঙের কার। এর মধ্যে থেকে নেমে আসে আফজাল শিকদার। আফজাল শিকদার কোনো কথা ছাড়াই প্রিন্সিপালের কেবিনে চলে যায়। আফজাল শিকদারকে কেউই বাধা দেয় না, কারণ শিকদার এখনকার ডোনার। তিনি অনেক রকম সাহায্য করেছে ভার্সিটির, তাই ওনাকে সবাই ভালো করে চেন। ভার্সিটির নতুন প্রিন্সিপালের নিয়োগ দেওয়া হয়েছে। প্রিন্সিপালের রুমে আজ আফজাল শিকদারকে দেখতে পেয়ে রোহান রাজকে সেখানে বসতে বলে সবার চোখে অগোচরে প্রিন্সিপালের কেবিনের উদ্দেশ্যে রওনা দেয়। রোহানকে যেতে দেখে বলেই ফেলে ববি। ববির চোখ এড়াতে পারেনি রোহান। রোহান প্রিন্সিপালের কেবিনে উকি দেয়, দেখে প্রিন্সিপালের রুমে কিছু একটা খুঁজছে। আফজাল শিকদার একের পর এক ড্রয়ার খুলছে, বন্ধ করছে, খুলছে, বন্ধ করছে। বেশ কিছু সময় ওভাবে কেটে যায়। তারপর তার কেবিন থেকে বেরিয়ে এসে আফজাল শিকদার হোস্টেলের দিকে রওনা দেয়। হোস্টেলের একটি স্টোর রুমে দরজা খুলে প্রবেশ করে আফজাল শিকদার। তার পেছন পেছন রুমের ভিতর প্রবেশ করে গিয়ে দাঁড়ায় রোহান। আবার রোহানের পেছন পেছন যেতে থাকে ববি। জাফর শিকদার স্টোর রুমের ভেতর গিয়ে আলমারির একটি পুরনো একটি শাড়ি আলমারির ভেতর থেকে দেখে অনেকটা সুন্দর লাগছে শাড়িটায়। এটা দেখে মুচকে একটা হাসি দেয় আফজাল শিকদার। আফজাল শিকদার যেন হাতের চাঁদ পেয়েছে এরকম তার অবস্থা। হাসতে হাসতে পকেট থেকে ফোন বের করে যখনই কাউকে কল দিতে যাবে তখনই রুমের মধ্যে কারোর উপস্থিত টের পেয়ে পেছনে ঘুরে দেখে একটি ছেলে তার সামনে দাঁড়িয়ে আছে। আফজাল শিকদার বলে ওঠে, কে তুই? আর এখানে কি করছিস? এখানে কেন এসেছিস? যা ভাগ, নিজের কাজে যা। এই বলে আবারও আফজাল শিকদার তার প্রয়োজনীয় জিনিসটা খুঁজতে থাকে। রোহান এবার ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করার শব্দ শুনতে পেয়ে আফজাল পেছনে ঘুরে দেখে আর বলে ওঠে, কিরে, তুই এখন এখান থেকে যাসনি? মরার পাখনা গজিয়েছে নাকি? নিজের জীবন যদি বাঁচাতে চাস তাহলে এখান থেকে এখনই কেটে পড়। রোহান আফজাল শিকদারের কথা একটা মুচকি হাসি দেয়। তার প্রশ্নের কোনো উত্তর দেয় না। ধীর পায়ে হাঁটতে থাকে তার দিকে। এক পর্যায়ে আফজাল শিকদারের সামনে গিয়ে দাঁড়ায় রোহান। অন্যদিকে ছবি দেওয়ানাকে ফলো করতে চলে আসে প্রিন্সিপালের কেবিনের সামনে। জানলার ভেতর দিয়ে উকি দিয়ে দেখতে পায় ভেতরে আফজাল শিকদার আর রোহান শিকদার কিছু একটা খুঁজছিল। রোহান দাঁড়িয়ে আছে। এবার সোহান বলে ওঠে, কিরে, প্রিন্সিপালের রুমে তুই কি করছিস? কিছু খুঁজতে এসেছিস বুঝি? কিন্তু পাবি না তো খুঁজে, তার আগে গায়েব করে দিয়েছি। রোহানের মুখে এই কথা শুনে আফজাল বেশ ঘাবড়ে যায়। আফজাল কোনো কিছু বলে না, তবুও খুঁজতে থাকে। হঠাৎ করে রোহান আফজালকে মারে এক লাথি। লাথিকে সোফায় বসে পড়ে। আফজাল তার কোমর থেকে AK-47 সাইলেন্সার বন্দুকটা বের করে থরথর। তারপর রোহানের দিকে, কিন্তু বুলেটগুলো তার আগেই। ববি এসব দেখে ঘাবড়ে যায়। চিৎকার দিতে যেও চিৎকার না দিয়ে দেখতে থাকে চেয়েছে। রোহানের মতো সুপার হিরোর মতো উড়ে গিয়ে খুশি আফজাল শিকদারের মায়ার কিছুটা দূরে পড়ে থাকার বন্দুকটা তুলে নিয়ে 2 পায়ে 2টা গুলি করে দেয় আর বলে ওঠে, কিরে, এই রোহানকে মারবি তুই? এই রোহান ভাই বেঁচে থাকতে দেশের সন্ত্রাসী করছিস। নির্দোষ মেয়েদের অপহরণ করে তাদের ইজ্জত নিয়ে আজকে তুই শেষ। এই বলে রোহান তার হাতে থাকা বন্দুকটা প্রিন্সিপালের কপালে রাখে। তারপর বন্দুকটা থাকা বুলেট আরো 4টে বুলেট দিয়ে আফজাল শিকদারের কপালে কপাল ভেদ করে মাথা দিয়ে বেরিয়ে গেছে বন্দুকের খুলিগুলো। এটা দেখে সজোরে এক চিৎকার দেয় ববি। কারো চিৎকার শুনে পেছন ঘুরে তাকায় রোহান। রোহান পেছন ঘুরে দেখতে পায় ববি দরজার বাইরে দাঁড়িয়ে আছে। রোহান যখনই ববির কাছে আসতে যাবে তখনই ববি সেখান থেকে পালিয়ে যায়।
ভার্সিটি থেকে কাউকে কোনো কিছু না বলে রোহান বেশ ঘাবড়ে যায়। রোহান ববির পিছু পিছু যেতে থাকে। এক পর্যায়ে ববির গাড়িটা ধরে ফেলে রোহান। রোহান কোনো কিছু না বলার আগেই ববি বলে ওঠে, প্লিজ আমাকে মারবেন না, আমাকে ছেড়ে দিন। আমি কিচ্ছু দেখিনি। আমি আপনার সাথে যে ভার্সিটিতে যেটা করেছি সেটা অন্যায় করেছি। আমি মানছি আপনার যা শাস্তি আমাকে দেন, কিন্তু প্লিজ আমাকে মারবেন না। আমি খুব ভয় পাই বন্ধুকে। রোহান ববির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। রোহান ভালো করে জানে এখন তার কি করতে হবে, তাই গাড়ির ভেতর থেকে নামিয়ে আনে ববিকে, তারপর নিজের গাড়িতে করে নিয়ে যায় কাজী অফিসের সামনে। রোহান আগেই সাব্বিরকে বলে দিয়েছে যেন সেখানে চলে আসে। তারপর ববিকে নিয়ে কাজী অফিসের ভেতরে যায়, তারপর বিয়ের প্রস্তুতি নেয়। ববি বিয়ে করবে না এমনিতেও। এদিকে রোহান বিয়ের জন্য প্যারা দিচ্ছে কাজীকে। কাজী বিয়ে পড়াবে না বলে যখনই চলে যাবে তখনই বন্দুকের ভয় দেখায়। বন্দুক দেখে কাজী চুপসে যায়, চুপচাপ সব মেনে নেয়। কাজেই শুধু বলেছিল এই বিষয়ে করাবে না, জোরপূর্বক ভাবে বিয়েটা করা মোটেও ভালো কাজ না। তবুও জোরপূর্বকভাবে বিয়েতে রাজি করেই ছাড়লো ববিকে। তারপর তাদের দুজনের বিয়ে হয়ে যায়। বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ববিকে নিয়ে রোহান। কয়েক ঘন্টার মধ্যে রাজপ্রাসাদের মতো একটা বাড়ির সামনে এসে হাজির হয়। এত বড় বাড়ি দেখে চমকে যায় ববি। ববি এক দৃষ্টিতে হাঁ করে তাকিয়ে আছে। এবার ববি বলে ওঠে, এত সুন্দর বাড়ি, এত সুন্দর বাড়িটা কার বাড়ি? বাড়িটা দেখতে অনেক সুন্দর। ববির কথায় কোনো উত্তর দেয় না রোহান, একটা শুধু মুচকি হাসি দেয় রোহান। সাব্বির কলিং বেল বাজাতে ভেতর থেকে কেউ একজন দরজা খুলে দেয়। তারপর বাড়ির ভেতরের সামনে যায় রোহান। শর্মিলা বেগম নিজের ছেলের সাথে 16টি হাতি কোমড়া দেওয়া থেকে মেয়েকে দেখে বলে ওঠেন, মেয়েটা কে রোহান? আর তোর সাথেই বা কি করেছে? সাব্বির, মেয়েটা কে রে? কেউ কোনো কথা বলে না। বেশ কিছু সময় নীরবতার মধ্যে দিয়ে কেটে যায়। নীরবতা এবার রোহান বলে ওঠে, আম্মু সরি, আমি তোমাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছি আমার পছন্দের মেয়েকে। তুমি তো বলেছিলে আমাকে বিয়ে করে নিতে, তাই বিয়ে করে চলে এসেছি আমার পছন্দের মেয়েকে। ববি রোহানের মুখে পছন্দের মেয়ের কথা শুনে খুশি হয়, কিন্তু তার সাথে সাথে মন খারাপ হয়ে গেল, কেননা একটা খুনি মেনে নিতে পারছে না ববি। ববির মনে রোহানের জন্য ঘৃণা জমতে শুরু করে। শর্মিলা বেগম আর কোনো কিছু না বলে বরং ওখান থেকে চলে যায়। তারপর ভেতরে গিয়ে আসে নতুন বউ। তারপর আবার শর্মিলা বেগম বলে ওঠে, তোমার নাম কি মা? মাথার উপর থেকে ঘোমটাটা সরাও, দেখি তোমার চাঁদ মুখখানা একবার দেখি। বেশ কিছু সময় নীরবতা কেটে যায়। রোহান সিঁড়ি ভেদ করে দোতলার নিচের রুমে চলে যায়। অনেকক্ষণ নীরবতা ভেঙে ববি এবার লাজুকলতা গড়ায় বলে ওঠে, আমি মোসাম্মদ ববি আক্তার উম্মে কুলসুম। বাবা আমজাদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক, মা গৃহিণী, বাবা মায়ের একমাত্র সন্তান আমি। শর্মিলা বেগম আমজাদ সাহেবের নাম শুনে বেশ অবাক হয়। তারপর কি যেন ভেবে শর্মিলা বেগম ববির মাথা থেকে ঘোমটা সরিয়ে দেয় আর চমকে ওঠে। ববি ও শর্মিলা বেগম একে অপরকে দেখে, কারণ শর্মিলা বেগম ববিকেই তার পুত্রবধূ হিসাবে নিজের ঘরের বউ করতে চেয়েছিল। তাই সেদিন ফয়জা চৌধুরী ও শর্মিলা বেগম রোহানের জন্য ববিকে পারফেক্ট ও সিলেক্ট করে আসে এবং কিছুদিন পরে তাদের বিয়ের দিন তারিখ ঠিক করা হবে বলে জানিয়েছিল। কিন্তু শর্মিলা বেগম তার আগেই দেখে তার ছেলে তার পছন্দের মেয়েকে বিয়ে করে এনেছে। এটা দেখে শর্মিলা বেগম বলে ওঠে, আরে মা, তুই আমার ছেলেকে বিয়ে করেছিস? সেদিন তো বললি না, বললি আগেই তোকে এ বাড়িতে নিয়ে আসতাম। শর্মিলা বেগমকে দেখে হকচকিয়ে ওঠে ববি। ববি কি বলবে তার কথায় কোনো কিছু ভেবে পায় না। তবুও ববি আমতা আমতা করতে থাকে আর বলে ওঠে, না মানে আসলে আন্টি, ওই আর কি, মানে হয়েছে, থাক, আর তোমার লজ্জা পেতে হবে না। যাও উপরে যাও, উপরে গিয়ে ফ্রেশ হয়ে নাও। আমি ততক্ষণে তোমাদের খাওয়ার ব্যবস্থা করছি। শর্মিলা বেগমের কথা মতো ববি এবার নিজের দোতলার রুমে যেতে থাকে। কোনটা কার চিনতে পারে না, তবুও চলে যায় রোহানের রুম খুঁজতে খুঁজতে। রোহান ভেতরে ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করছিল, তখন রুমের মধ্যে প্রবেশ করে ববি। ববি রোহানকে এরকম অবস্থা দেখে মারে এক চিৎকার। রোহান পেছনে ঘুরে দেখতে পায় ববি চিৎকার করছে, তাই আর কোনো কিছু উপায় না পেয়ে ববির মুখ চেপে ধরে। ববি হাতে ইশারায় বোঝাচ্ছে তাকে ছেড়ে দিতে। কিছু সময় পর রোহান ববিকে ছেড়ে দেয়। ববি হাঁপাতে থাকে। রোহান এবার বলে ওঠে, কি ব্যাপার, এইভাবে তুমি চিৎকার করছো কেন? আর তুমি এই রুমেই বা কি করছো? ববি একবার রোহানের দিকে তাকিয়ে আবার চোখ বন্ধ করে ফেলে আর বলে ওঠে, ছি, আপনার কি একটু লজ্জা শরম করছে না একটা মেয়ের সামনে এভাবে খালি গায়ে থাকতে? রোহান ববির কথা শুনে এবার নিজের দিকে তাকায়।
নিজের দিকে তাকিয়ে তো অবাক, কেননা শরীরে কোনো কিছুই নেই। তাই দ্রুত ববির বুকে থাকা ওড়নাটা টান মেরে নিয়ে নেয়, এরপর নিজের শরীরে পেঁচিয়ে নেয় আর দৌড় দেয় বাথরুমের উদ্দেশ্যে। ববি রোহানের এরকম কর্মকাণ্ডে খুবই অবাক হয়। কিছুক্ষণ পর রোহান বেরিয়ে এসে দুহাত দিয়ে চেপে ধরে ববিকে আর বলে ওঠে, কি ব্যাপার, তুমি আমার রুমে কি করছো? তুমি না মায়ের সাথে ছিলে, আর রুমে এসেছো, নক করোনি কেন? আমি কি জানতাম নাকি এটা আপনার রুম? আমি তো খুঁজতে খুঁজতে এই রুমে চলে এসেছি, আর মা আমাকে এখানে আসতে বলেছে। রোহান কিছু বলতে যাবে তার আগে ড্রয়িং রুম থেকে শর্মিলা বেগমের চিৎকার শুনতে পায়। শর্মিলা বেগম বলছে, রোহান কোথায় তুই? নিচে আয়, বৌমাকে নিয়ে খাবার রেডি হয়েছে, তাড়াতাড়ি আয়। তারপর রোহান ববিকে ফ্রেশ হতে বলে নিচে চলে যায় খাবার খেতে। রোহানকে একাই সিঁড়ি থেকে নামতে দেখে শর্মিলা বেগম বলে ওঠে, কিরে তুই একাই সিঁড়ি দিয়ে নামছিস কেন? বৌমা কোথায়? বৌমাকে নিয়ে আয়, না হলে তোকে খাবার দেবো না। শর্মিলা বেগমের কথা শুনে রোহান সেখানে থমকে দাঁড়ায়। কোনো কিছু উপায় না পেয়ে আবার নিজের রুমে চলে যায়, বিছানার উপরে বসে পড়ে। রোহান অন্য দিক দিয়ে ববি ফ্রেশ হয়ে বকবকানি করে বের হয় ববি। রোহান বিছানায় বসে ফোন টিপছিল, কারো উপস্থিতি টের পেয়ে রোহান সেদিকে তাকায়। ববি রোহানকে দেখে চিৎকার দিতে যাবে, তার আগেই রোহান ববির মুখ চেপে ধরে। কিছু সময় নীরবতা কেটে যায়। নীরবতা ভেঙে এবার রোহান বলে ওঠে, কি ব্যাপার, এভাবে গরুর মতো চিৎকার দিতে যাচ্ছিলে কেন? এই বাড়িতে থাকলে যখন তখন চিৎকার দিতে পারবে না। আপনি এই রুমে কি করছেন? আপনি না নিচে গিয়েছিলেন, তাহলে এইখানে কি করছেন? আমি এখন কাপড় চেঞ্জ করব, আপনি বের হন, আমি সব দেখে নিয়েছি। ও হ্যালো, এটা আমার রুম, আমি যখন ইচ্ছে তখন আসবো। আর আমি নিচে গিয়েছিলাম, আম্মু আমাকে পাঠিয়েছে। তোমাকে না নিয়ে গেলে আমাকে খাবার দেবে না, তাই? কিন্তু আমি এখন কি করব? আমি তো কোনো কাপড় নিয়ে আসিনি, এখন কি করি? আচ্ছা দাঁড়াও, আমি একটা মায়ের শাড়ি নিয়ে আসি, সেটা পরিও। কিন্তু আমি তো শাড়ি পরতে জানি না, আমি শাড়ি পরবো না, কারণ আমি শাড়ি সামলাতে পারি না। একবার যদি আমার শাড়িটা খুলে যায় তো? রোহান আর কোনো কথা বলে না, রাগী একটা লুক নিয়ে চলে যায় শর্মিলা বেগমের একটা শাড়ি আনতে। শর্মিলা বেগমের শাড়িটা নিয়ে এসে রোহান বিছানার উপর রাখে। তারপর যখনই ববির বুক থেকে কাপড়টা সরিয়ে দিতে যাবে শাড়ি পরানোর জন্য, তখনই ববি রোহানের হাতটা এক বাড়ি দেয় আর বলে ওঠে, ছি, আপনার লজ্জা করছে না একটা মেয়ের এইভাবে বুক থেকে কাপড় সরিয়ে দিতে? আপনি কেমন মানুষ? ছি ছি, ইনি নাকি আমার স্বামী। ও হ্যালো, এখন থেকে আমি তোমার স্বামী, পরপুরুষ না। সো আমার কাছে এসব আদিক্ষেতা দেখাতে এসো না। পড়লে পড়ো, না পড়লে নেই, আমি গেলাম। যখনই এই কথা বলে বাইরে যাবে তখন পেছন থেকে হাত ধরে ফেলে ববি। তারপর ববি বলে ওঠে, আচ্ছা দাঁড়ান দাঁড়ান, বাইরে যেতে হবে না, আপনি আমাকে শাড়ি পরাবেন, তবে একটা শর্ত, আমি আপনাকে চোখ বেঁধে দিব আর আপনি আমাকে শাড়ি পরাবেন। রোহান কোনো কথা না বলে সোজা হয়ে দাঁড়ায়। তারপর ববি একটা রুমাল বেঁধে দেয় রোহানের চোখে। তারপর রোহান ববির বুক থেকে কাপড়টা সরিয়ে দেয়। ববি এখন সম্পূর্ণ খালি গায়ে বিছানা থেকে শাড়িটা নিয়ে একে একে পরিয়ে দিতে থাকে ববিকে। ববিকে যতই শাড়ি পরাচ্ছে এবং কুচিগুলো তার পেটে গুঁজে দিচ্ছে, ততই কেঁপে উঠছে ববি। ববি দু হাত দিয়ে খামচে ধরে রোহানের মাথার চুল। হাতের বড় বড় নখগুলো খামচে ধরার কারণে পিঠে আঁচড় বসে যায়, সাথে হাতে রোহানেরও। তবুও রোহান শাড়ি পরিয়ে দেয়। তারপর এভাবে আয়নার সামনে নিয়ে ভালো করে সাজুগুজু করিয়ে নিচে নেমে আসে। দুজনকে দেখে শর্মিলা বেগম বলে ওঠে, বাহ, আমার ছেলেও মেয়েকে তো খুব সুন্দর মানিয়েছে। আর নিচে বস, তোদের খাবার দেই। তারপর রোহান ও ববি আর কোনো কিছু না বলে খেতে বসে যায়। শর্মিলা বেগম তাদেরকে খাবার বেড়ে দেয়। দুজনে খাবার খাচ্ছে ঠিক তখন শর্মিলা বেগম বলে ওঠে, জানিস বাবা, তোর জন্যই ববিকে তোর বাবা আর আমি দেখে নিয়েছিলাম, আর কিছুদিন পরে তোদের বিয়ে দিতাম। কথাটা শুনে আবার খাবার গলায় আটকে যায় রোহানের। ববি পানির গ্লাসটা এগিয়ে দেয়। রোহান পানি খেয়ে নেয়। কোনো কিছু না বলে খাবার খেয়ে বেরিয়ে পড়ে। তার পিছু পিছু চলে যায়। শর্মিলা বেগমকে সালাম করে রোহান বলে ওঠে, দেখো, ভার্সিটিতে যেন কেউ জানতে না পারে তুমি আমার স্ত্রী। আর যদি এই কথাটি কেউ জানে তাহলে তোমার হাল বেহাল করে দেব। জানো তো আমার আসল পরিচয়। ববি কোনো কথা বলে না। তারপর গাড়ি নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণের মধ্যে ভার্সিটিতে এসে পৌঁছে যায় তারা। ভার্সিটির মাঠে এত দামি কার এসেছে থেকে সবাই সেদিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। গাড়ির ভেতর থেকে সর্বপ্রথম নামে ববি। ববি কোনো দিকে না তাকিয়ে চলে যায় তার বন্ধুদের কাছে। তারপর গাড়ি থেকে সামনের দিকে জানলা খুলে সর্বপ্রথম পা ফেলে একজন। উৎসুক চাহনিতে তাকিয়ে আছে সবাই। তারপর একটা হাত বের করে
হাতে বেশ দামি ঘড়ি। তারপর হিরোদের স্টাইলে বের হয়ে আসে গাড়ির ভেতর থেকে। সবাই তাকে দেখে চমকে যায়, কেননা সেই খ্যাত রোহান, যে কিনা ছেঁড়া প্যান্ট, ঢিলে ঢালা শার্ট, মাথায় চপচপে তেল দিয়ে আসতো ভার্সিটিতে। আর সেই ছেলে কিনা দামি গাড়িতে, তাও আবার তার সাথে আছে ববি। সবাই একটাই কথা ভাবছে, কে এই ছেলে? গাড়ি থেকে নেমে সোজা পায়ে হেঁটে চলে যায় রাজের কাছে। তাকিয়ে আছে রোহান। রাজ কথা বলার ভারসাম্য হারিয়ে ফেলেছে, তবুও আমতা আমতা কণ্ঠে বলে ওঠে, কে ভাই আপনি? আসসালামু আলাইকুম, আপনাকে চিনতে পারি নাই। রাজের মুখে এরকম কথা শুনে আস্তে করে মাথায় একটা থাপ্পড় দিয়ে বলে ওঠে রোহান, আরে শালা, আমি রোহান, চিনতে পারছিস না? তোর খ্যাত বন্ধু রোহান। মানে কি বলছেন ভাই আপনি? রোহান হতে যাবেন কেন? ও তো একটু হাবাগোবা বোকা ছেলে ছিল, আর আপনি স্মার্ট হ্যান্ডসাম। আরে শালা, ওইটাই আমি। অনেক কাহিনী, চুপ থাকতো এবার। তারপর আজ আর কোনো কথা বলে না, দুজন অনেক আড্ডা দেয়। আজকে যে যার মতো আড্ডা দিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে যায়। গাড়িতে বসে আছে রোহান, ববি এসে গাড়িতে বসে। সবাই হাঁ করে তাকিয়ে আছে ববি ও রোহানের দিকে। কি হচ্ছে কেউ কোনো কিছুই বুঝতে পারছে না। কাউকে কোনো কিছু না বলে তারা চলে আসে বাড়িতে। বাড়িতে এসে দেখতে পায় ববির বাবা মা এসেছে। তাদের সাথে কুশল বিনিময় করে রোহান, তারপর নিজের রুমে চলে যায়। ববি তার বাবা মার সাথে কুশল বিনিময় করছে। কিছু সময় পর ওখানে নিচে নেমে এসে গল্প করে তাদের সাথে ববিও চলে যায় ফ্রেশ হতে। তারপর নিচে আছে সবাই একসাথে খাওয়া দাওয়া করে, যে যার মতো কাজে লেগে পড়ে। ববির বাবা মা তাদের নিজেদের কাজে চলে গেছে। দেখতে দেখতে রাত হয়ে যায়। রাতে ববি শুয়ে আছে নাইট ড্রেস পরে। খাটে উঠতে যাবে তখনই ববি বলে ওঠে, এই, আপনি খাটে কেন? আপনি নিচে ঘুমান, খাটে একদম আসার চেষ্টা করবেন না বলে দিলাম। রোহান কোনো কথা না বলে পেছন থেকে জড়িয়ে ধরে ববিকে। তারপর মুখ চেপে ধরে ববি। তারপর দুজন ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে উঠে খাওয়া দাওয়া করে প্রতিদিনের মতো ববিকে নিয়ে রোহান আজকেও ভার্সিটিতে যায়। যে যার মতো নিজের কাজে যায়। তখন রাজ বলে ওঠে, ভাই তুই বলবি তোর আসল পরিচয় কি? কে তুই? আর যে মেয়েটা তোকে দেখতে পারতো না, সে মেয়েটার সাথে একই গাড়িতে যাচ্ছিস, একই গাড়িতে আসতেছিস, ব্যাপারটা কি? তারপর একে একে সবকিছু খুলে বলে রোহান রাজকে। এভাবে কথা বলতে বলতে ভার্সিটির সময় শেষ করে চলে আসে বাড়িতে। রোহান এখানে একটা ছদ্মবেশী মাফিয়া, সেটাও বলে দিয়েছে রাজকে। আসলে রোহানকে এখানে একটা খুনের প্রতিশোধ নিতে এসেছিল, আর সেটা হচ্ছে জিসানকে মারার উদ্দেশ্য ছিল তার। রোহানের অফিসের চাকরি করতো একটি পিয়ন, কোনো মতো সংসার চলত তার। রোহানের অফিসের চাকরি অফিস করেই সময় কেটে যেত পিয়ন সাহেবের। তার মেয়ে অনার্স প্রথম বর্ষে পড়ে একদিন সন্ধ্যার আবায় একা যাচ্ছিল রাস্তা দিয়ে, আর সেদিক দিয়ে মদ খেয়ে বাড়িতে করে যাচ্ছিল জিসান মাতাল অবস্থা থাকার কারণে কোনো কিছু বুঝতে পারে না। গাড়িতে জোরপূর্বকভাবে আভাকে তুলে নেয়। তারপর জঙ্গলের মধ্যে নিয়ে যায় গাড়িটাও আভাকে, আর সেখানে জোরপূর্বকভাবে আভার সাথে জোরাজুরি করে, তাকে জঙ্গলের মধ্যেই রেপ করে। আভা এত সব সহ্য করতে না পারিয়ে কাউকে কোনো কিছু না জানিয়ে রুমের মধ্যে সুইসাইড করে। পিয়ন সাহেব কান্নায় ভেঙে পড়ে। সেদিন রোহান পিয়ন সাহেবের মুখ থেকে এসব ঘটনা শুনে সেদিন থেকে রোহান তার মেয়ের সাথে কি হয়েছিল সেটা খোঁজার জন্য রাস্তায় রাস্তায় গলিতে সব জায়গায় খুঁজতে থাকে প্রমাণ। এক পর্যায়ে পেয়ে যায় একটা সিসিটিভি ফুটেজ, আর সেখানে দেখতে পায় ওকে জোরপূর্বকভাবে তুলে নিয়ে যাচ্ছে জিসানকে পেতে হলে তাকে ভার্সিটিতে যেতে হবে। তাই ভার্সিটিতে সে ভর্তি হয় শুধুমাত্র জিসানকে ধরতে, কারণ জিসান এই ভার্সিটিতে মাস্তানি করতে প্রায় সময়ই আসতো। জিসানকে তার উপযুক্ত শাস্তি দিয়েছে। এদিকে আফজাল শিকদারকে মারার কারণে জাফর শিকদারের ছেলে রাকিব হোসেন হন্যে হয়ে করে খুঁজে বেড়াচ্ছে তার বাবার খুনিকে, কিন্তু কোনো সন্ধান পায় না তার বাবাকে কে খুন করেছে। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছে রোহান ও ববি। তারপর রোহান ও ববি বাড়ির ভেতর চলে যায়। রোহান কাউকে কোনো কিছু না বলে ফ্রেশ হতে চলে যায়। ববি শর্মিলা বেগমের সাথে গল্প করতে বসে যায়। রোহান কাউকে কোনো কিছু না জানিয়ে বেড়ে পড়ে তার নিজের কাজের উদ্দেশ্যে। আরও কিছু সময় আড্ডা দেয় ববি ও শাশুড়ি মায়ের সাথে। তারপর নিজে ফ্রেশ হতে চলে যায়। রাত 10টা বাজে। গোডাউনে বসে আছে রাহাত, সাব্বির, ইভান, সৌভিক। রাহাত ইভান সৌভিককে চেয়ারের সাথে বেঁধে রেখেছে সাব্বির। রোহান এবার বলে ওঠে, তোরা তো জানিস আমার সাথে বিশ্বাসঘাতকতা করার পরিণামটা কি হতে পারে। তোরা আমার দলের ছেলে হয়ে হাত মিলিয়েছিস ওই আফজাল শিকদারের ছেলের সাথে। আমার সকল ইনফরমেশন তাদেরকে দেওয়ার সাহস পেলি কোথায়?
তারা তিনজন কথা বলার শক্তি খুঁজে পাচ্ছে না, চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, সারা শরীর মেরে ফাটিয়ে দিয়েছে, সারা শরীর গড়িয়ে রক্ত চুয়ে চুয়ে পড়ছে। তবুও যেন একটু দয়া মায়া হয় না রোহান ও সাব্বিরের। রোহানের কথা মতো সাব্বির মরিচের গুঁড়ো নিয়ে আসে, তারপর তাদের চোখে মুখে নাকে মরিচের গুঁড়ো ডলে দেয়। সারা শরীর জ্বলতে শুরু করেছে, অঝরে কেঁদে চলেছে তারা তিনজন। চোখ দিয়ে পানি পড়ে, কান দিয়ে শুনতে পায় কিন্তু মুখ দিয়ে কথা বলতে পারে না। চোখের পানি যত গাল বেয়ে পড়ছে তত যেন তাদের যন্ত্রণা বেড়ে চলেছে। তারপর একটা ব্লেড নিয়ে হাতের ও পায়ের শিরা কেটে দেয় তাদের তিনজনেরই। তারপর চোখগুলোতে গাছের এমন একটা রাসায়নিক পদার্থে আঠা লাগিয়ে দেয় চোখের পাতার সাথে, দ্রুত যাতে সে চোখের পাতা বন্ধ করতে না পারে। নিজের মৃত্যুটা যেন নিজের চোখের সামনে দেখতে পায়, সেজন্য পুরো মাথাটা ন্যাড়া করে দেওয়া হয়। তারপর চোখের মধ্যে আরও কিছু মরিচের গুঁড়ো ছিটে দেওয়া হয়। চোখগুলো লাল টকটকে হয়ে গেছে, আবছা আবছা কিছু দেখতে পাচ্ছে। কান দিয়ে রক্ত বের হতে শুরু করেছে, নাক দিয়ে রক্ত বের হচ্ছে। তারপর একটা ছুরি নিয়ে গলার মধ্যে ক্যাঁচ ক্যাঁচ করে বেশ কয়েকবার পোঁচ মারে। তিনজন নিমিষেই সেখানে মৃত্যুর স্বাদ গ্রহণ করে। সাব্বিরকে সব কিছু পরিষ্কার করে এবং লাশগুলোকে গায়েব করে দিতে বলে। রাত 1টায় বাসায় ফেরে রোহান। সবাই ঘুমিয়ে গেছে। চুপি চুপি রোহান তার নিজের রুমে যায়। রুমে যেতেই চমকে ওঠে রোহান, কারণ এখনও ববি ঘুমায়নি। রোহানের সাদা শার্টে যেখানে সেখানে রক্তের ফোঁটা দেখা যাচ্ছে, তা দেখে ববি বলে ওঠে, এ কি, তুমি কোথা থেকে আসছো? আর তোমার শরীরে রক্ত কেন? কি হয়েছে বলো, না হলে আমি এক্ষুনি আব্বু আম্মুকে ডাক দিব। রোহানের এ কথা শুনে বেশ রেগে যায়। এমনিতে মন মেজাজ খারাপ, তার উপর এ ধরনের হুমকি মেজাজটা মুড়োই খারাপ করে দিয়েছে। রোহান কোনো কিছু না বলে ধীর গতিতে এগোতে থাকে। ববি পেছাতে পেছাতে এক পর্যায়ে বিছানার উপর পড়ে যায়। রোহান দ্রুত ববিকে খাটের সাথে চেপে ধরে, সরাসরি চুমু খেতে থাকে। সব কাপড় ছিঁড়ে ফেলে, তারপর সারা শরীরে পাগলের মতো স্লাইডের চুমু খেতে থাকে। যেখানে সেখানে কামড় দিয়েছে, সাথে খামচে ধরে আছে। পাগলের মতো তার শরীরটাকে ভোগ করতে থাকে রোহান। ববি বাধা দিলেও রোহান নাছোড়বান্দা, ছাড়ার কোনো নামগন্ধই নেই। সারা শরীরে বিচরণ করতে থাকে রোহান। দেখতে দেখতে দুজন যে কখন ঘুমিয়ে গেছে খেয়াল নেই। ঘুম থেকে উঠে সকালে উঠে ববি তার শরীরে কোনো কিছুই নেই, তার উপর শুয়ে আছে রোহান। রোহানকে দেখে মেজাজটা পুরো খারাপ হয়ে যায়। রাতের কথা মনে পড়লে রোহানকে খুন করতে ইচ্ছা করে ববি উঠতে যাবে, তখনই ঘুম ভেঙে যায় রোহানের। রোহান একবার চোখ কচলাতে কচলাতে তাকায় ববির দিকে, আবার ঘুমিয়ে পড়ে। হঠাৎ তার মনে পড়ে সে কি দেখেছে, তাই আবার ভালো করে তাকিয়ে সে আরেকটু টাসকি খায় আর বলে ওঠে, এ কি, তোমার এরকম অবস্থা কেন? শালা লুচ্চা বেটা, সবকিছু লুটে পুটে চেটে পুটে খেয়ে এখন বলছে আমার এই অবস্থা কেন? শালা হারামি কোথাকার। রোহান ববির মুখে এই কথা শুনে আহাম্মকের মতো তাকিয়ে আছে ববির দিকে নয়ন ভরা দুটি চোখ নিয়ে। তারপর কি যেন মনে করে নিজের দিকে তাকায় রোহান। নিজের দিকে তাকিয়ে সে তো অবাক, সারা শরীরে কি অবস্থা হয়েছে নিজেকে দেখে নিজেই চিনতে পারছে না। দেয় এক চিৎকার, কারণ সারা শরীরে লিপস্টিকের দাগ আর আঁচড়ের দাগ। সায়রা বেগম বাইরে থেকে চিৎকার শুনে ডাকতে থাকে। কোনো কিছু হয়নি বলে পাঠিয়ে দেয় রোহান। বলে ওঠে, দেখো, আমার অনুমতি ছাড়া তোমার এসব করা উচিত হয়নি আমার সাথে। তুমি কাজটা মোটেও ভালো করনি। কি কইলি তুই? কাল রাতে তোর সাথে আমি ওসব করেছি না তুই করেছিস? দাঁড়া, যেহেতু আমি করেছিলাম তাহলে এবার তোকে বোঝাচ্ছি কি করে। রোহানকে আর কোনো কিছু বলতে না দিয়ে আবার খাটে ফেলে দেয় ববি। এবার ববি সারা শরীরে কামড়ের সাথে চুমু দিতে থাকে, ধীরে ধীরে নিচে নামতে থাকে। এবার নিজেই ভালোবাসার চাদরে হারিয়ে যায় ববি। বেশ কিছু সময় এভাবে কেটে যায়। তারপর ববি একটা রাগী লুক দিয়ে ফ্রেশ হতে চলে যায়। রোহান ববির কাজে একেবারে হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। ববি ফ্রেশ হয়ে নিচে চলে যায়, রোহানও ফ্রেশ হতে চলে যায়। তারপর খাওয়া দাওয়া করে রোহান অফিসের উদ্দেশ্যে চলে যায়। অফিসে গিয়ে রোহান সাব্বিরকে ডাক দেয় আর বলে ওঠে, দেখো, আজ থেকে তুই আমার গ্যাংয়ের লিডার। তুই পুরো গ্যাংটাকে কন্ট্রোল করবি। যেখানে অন্যায় দেখবি সেখানে ঝাঁপিয়ে পড়বি, আর আমার ফুল সাপোর্ট পাবি। ওকে ভাই, ঠিক আছে। রোহান সাব্বিরকে সবকিছু বুঝিয়ে দেয়। দেখতে দেখতে অফিস টাইম শেষ করে বাসায় চলে আসে। সবাই মিলে খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে যায়। আজকে রোহান ববির জন্য একটা গিফট নিয়ে এসেছে, নতুন করে প্রপোজ করবে বলে। দেখতে দেখতে রাত 12টা বেজে যায়। বাড়ির পুরো ছাদটাকে নিজের মতো করে সাজিয়েছে লাল নীল মরিচ বাতি দিয়ে। পুরো আকাশটাতে আজকে চাঁদ উঠেছে, যেন চাঁদের মেলায় সাথে তারার মেলা বসেছে। 12:30 বেজে গেছে। কোলে করে নিয়ে আসে ববিকে। 12টা 49 মিনিটে ঝাঁকিয়ে ঘুম ভেঙে যায় ববির।
নিজেকে খোলা আকাশের নিচে আবিষ্কার করে চমকে ওঠে। চারিদিকে তাকাতেই হঠাৎ করে তার সামনে হ্যাপি বার্থডে লেখার সাথে লাল, নীল, বেগুনি, হলুদ, সবুজ কিছু বেলুনের মাঝে আকাশে উড়িয়ে দেয় লেখাটা। সেখানে লেখা আছে হ্যাপি বার্থডে মাই ডিয়ার ববি ডার্লিং। তারপর হাঁটু গেড়ে রোহান বলে ওঠে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে মাই ডিয়ার সুইট বউ। তোমার আগামী দিনগুলো খুব সুন্দর কাটুক, সুখে দুঃখে সবসময় তোমার পাশে থাকবো এবং তোমার দুঃখটাকে নিজের সাথে ভাগ করে নিব। সুখের সময় তোমার কাছে না রাখলেও দুঃখের সময় তোমার হাতটা ছাড়বো না। আমি তোমায় ভালোবাসি। আই লাভ ইউ ববি। ডু ইউ লাভ মি অ্যান্ড উইল ইউ ম্যারি মি? নতুন করে জীবনটা শুরু করি, চলো না ববি? ববিকে কোলে করে সারা ছাদ ঘোরাতে থাকে রোহান। তারপর দুজনে কেক কেটে অনেক আনন্দ করে ধীরে ধীরে খোলা আকাশের নিচে ভালোবাসার চাদরে হারিয়ে যেতে থাকে।